আসসালামু আলাইকুম। আমি মাহমুদ মিলন, প্রকাশক এবং সম্পাদক হাইমচর টাইম। হাইমচর টাইমের সাপ্তাহিক আয়োজন পাবনাতে হাইমচর আজকে ১০ম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন বা দেখবেন, সবাই প্রোগ্রামটি আপনাদের নিজ নিজ ওয়াল থেকে বিভিন্ন জায়গাতে শেয়ার করে দিবেন যাতে হচ্ছে আমাদের প্রোগ্রামটি সবাই দেখতে পারে। আর আমাদের প্রোগ্রামটিকে অর্থবহুল করে গড়ে তোলবার জন্য আপনাদের যদি কোনো মূল্যবান প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমাদের আজকের এই প্রোগ্রামে আপনারা করতে পারবেন। আমাদের গত পর্বে আমরা একজন অতিথির সাথে চেষ্টা করেছিলাম হাইমচরের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কিছু বিষয়াদি নিয়ে আলোচনা করার জন্য। তার এই ধারাবাহিকতা আজকে আমরা এমন একজন অতিথিকে আমাদের সাথে যুক্ত করেছি যিনি হাইমচরের সাউন্ডটা মনে রিপিট করতেছে কোনো জায়গা থেকে সম্ভবত। যদি সাউন্ডটা রিপিট করতেছে কোন জায়গাতে আমি বুঝতে পারতেছি না। সাউন্ডটাকে একটু মিউট করা যাবে কোনো জায়গা থেকে? আচ্ছা, আমি ২ টা মাইকই মিউট করে দিচ্ছি আপাতত। আচ্ছা, আমরা গত পর্বে চেষ্টা করেছিলাম হাইমচরের হচ্ছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে। সে আলোচনায় আমাদের সাথে একজন বিশিষ্ট লেখক, কলামিস্ট প্রকৌশলী সর্দার আমিন ছিলেন। তিনি হাইমচরের মুক্তিযুদ্ধের অতীতের কথাগুলো এবং মুক্তিযুদ্ধের পরে আ যেই অর্থনৈতিক অবমুক্তি প্রকাশ ঘটেছে হাইমচরে তথা সারা বাংলাদেশে তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। উনার আলোচনা থেকে আমরা হাইমচরের অনেক অজানা তথ্য আমরা জানতে পেরেছি এবং হাইমচরের অনেক বহুল পুরাতন একটি উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা জানতে পেরেছি। আজকে আমাদের এই প্রোগ্রামে এমন একজন ব্যক্তি আমাদের সাথে যুক্ত হয়েছেন যিনি হাইমচরের শিক্ষা ব্যবস্থাকে অনেক নিকট থেকে দেখেছেন। তার দীর্ঘ শিক্ষকতা ক্যারিয়ারে হাইমচরের শিক্ষা ব্যবস্থাকে তিনি অনেক কাছ থেকে দেখেছেন। আমরা আশা করব আ উনার কাছ থেকে আজকে আমরা হাইমচরের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এবং উনার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছু জানার জন্য। আজকে আমাদের সাথে আমাদের এই লাইভ টক শোতে ফেসবুক লাইভে যুক্ত আছেন আমার সম্মানিত শিক্ষক মান্যবর আলহাজ মোহাম্মদ নুরুল আমিন পাটোয়ারি স্যার, প্রাক্তন প্রধান শিক্ষক, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় হাইমচর। স্যার কেমন আছেন আপনি? জি, স্যার আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবং আমাদের সাথে আরেকজন ব্যক্তি যুক্ত আছেন এই প্রোগ্রামটির পরিকল্পনাকারী এবং পরিচালক সর্দার নূরে আলম জিকু, নির্বাহী সম্পাদক হাইমচর টাইম। আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে। আপনারা দুজনেই আমাদের প্রোগ্রামে এসেছেন সেজন্য আপনাদেরকে হাইমচর টাইমের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের লাইভটি যারা দেখছেন তাদের কাছে একটি আ আবদার আমাদের হাইমচর টাইম থেকে আপনারা প্লিজ এই লাইভটি আমরা হাইমচরের সকল মানুষের কাছে শেয়ার করে দিবেন। আমরা হাইমচরের কিছু অজানা তথ্য নিয়ে আমরা আলোচনা করব এবং হাইমচরের শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে আমাদের স্যারের সাথে আমরা আলোচনা করব। আমরা মূল প্রোগ্রামে যাওয়ার আগে আমাদের এই প্রোগ্রামটি যারা স্পন্সর করেছেন তাদেরকে আমাদের তরফ থেকে একটু ধন্যবাদ দিতে চাচ্ছি। আমাদের আজকে প্রোগ্রামটি স্পন্সর করেছেন চাঁদপুর ডায়াগনস্টিক সেন্টার এবং চাঁদপুর জেনারেল হাসপাতাল এবং এই দুটি প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ শহীদুল রানা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটির পক্ষ থেকে। আমি চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে। স্যার আপনি কেমন আছেন এবং দীর্ঘ শিক্ষকতার ক্যারিয়ারের ইতি টেনে আপনি এখন অবসর সময় কাটাচ্ছেন। এই অবসর সময়গুলো স্যার আপনার কেমন কাটছে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমাদের মৃত্যু অবধারিত। আমরা যে বেঁচে আছি এজন্য মহান সৃষ্টিকর্তার নিকট শুকরানা আদায় করতে হয়। এই হিসাবে মোটামুটি ভালোই আছি। এখন অবসর জীবন কাটাচ্ছি। আ আলহামদুলিল্লাহ ভালোই আরকি। তো উম জি, থ্যাংক ইউ স্যার আমাদের সাথে আ যুক্ত হচ্ছেন এবং আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য হাইমচটিমের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আ স্যার আপনি আপনাদেরকেও আ আমার আমার পক্ষ থেকে অনেক, জি, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জি, জানাচ্ছি। নমস্কার। জি। স্যার সাথে, আমি সাথে, একটু প্রোগ্রাম জি, বলুন স্যার বলুন। সাথে দেশে বিদেশে যে সকল আমার আ Facebook ফ্রেন্ডস এবং আ রিলেটিভ অন্যান্য যারা আছেন, দেখছেন
সবাইকেই আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। আচ্ছা, আমরা একটু মূল প্রোগ্রামে যাওয়ার আগে আমরা একটু বিগিনিং থেকে স্টার্ট করি স্যার। আপনি তো অনেক আ অনেক দীর্ঘ একটি সময় আপনার সুবর্ণ একটি ক্যারিয়ার হাইমচরে আপনার শিক্ষকতার জীবন এবং আপনার অনেক ছাত্রছাত্রী পৃথিবীর বিভিন্ন জায়গাতে দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে অনেক গৌরবের সাথে বিভিন্ন পদমর্যাদায় নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। স্যার আপনার এই সুবর্ণ ক্যারিয়ারে স্যার আপনার যদি কিছু স্মরণীয় ঘটনা থাকে আপনার ছাত্রছাত্রীদেরকে নিয়ে বা আপনার শিক্ষকতা জীবন নিয়ে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। কারণটা হচ্ছে আমরা যারা আপনার ছাত্র ছিলাম তারা তো আপনাকে ৫ বছরের জন্য পেয়েছি। বাট আপনার ক্যারিয়ার তো ৫ বছর ছিল না। আপনার ক্যারিয়ার ছিল দীর্ঘ একটি সময়ের। আমরা একটু জানতে চাচ্ছি আপনার সুবর্ণ ক্যারিয়ার সম্পর্কে স্যার। আসলে আমি দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। আপনাদের মতোই আমি এই স্কুলে আবার সহকারী শিক্ষক হিসাবে জয়েন করেছি ১৯৯৫ সালে। এরপর সহকারী প্রধান শিক্ষক হিসাবে আবার নিয়োজিত ছিলাম। সর্বশেষ প্রধান শিক্ষক হিসাবে আ কর্মরত ছিলাম। ২০১৮ এর ১৫ই জানুয়ারি থেকে আমি অবসরে চলে গেছি, রিটায়ারমেন্ট হয়েছি। তো আসলে এই দীর্ঘ শিক্ষকতা লাইফের আগেও আমি আ একটা আমেরিকান একটা ঔষধ কোম্পানিতে বেশ কিছুদিন কাজ করছি। তারপর উম ডাক্তারি পল্লী চিকিৎসকের ট্রেনিং এবং ফার্মাসিস্ট ট্রেনিং নিয়েছি। অতঃপর কিছুদিন ডাক্তারি এবং মেডিসিনের ব্যবসার সাথে যুক্ত ছিলাম। তো সাথে ১৯৯৫ সালে আমি শিক্ষকতা পেশায় যুক্ত হই। তো কিছুদিন শিক্ষকতা প্লাস ডাক্তারি করার পর আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে দুটো জিনিস আসলে একসাথে হয় না। হয়তো আমাকে শিক্ষকতা বাদ দিতে হবে, না হলে ডাক্তারি পেশা বাদ দিতে হবে। ২ নৌকায় পা দিয়ে কোনোভাবেই চলা সম্ভব নয়। পরবর্তীতে আমি ভেবেচিন্তে ডাক্তারি পেশাটাই বাদ দিয়ে দিলাম। মেডিসিনের ব্যবসা কর্মচারী রেখে চালানো অসম্ভব ছিল। যার জন্য সেই ব্যবসাও বাদ দিয়েছি এবং আ শুধুমাত্র আমি শিক্ষকতা জীবনই আ ডিল করেছি। আমি এনজয় করেছি শিক্ষকতা। তো আমার জীবনে বহু স্মরণীয় ঘটনাই আছে এই শিক্ষক মাস মানে শিক্ষকতাকালীন। আমি ১৯৯৫ সালে বলছিলাম যে জয়েন করি ১ম। যেদিন আমি জয়েন করি ওই দিনই প্রধান শিক্ষক আমাকে ১০ম শ্রেণীর একটা ক্লাস দিলেন। জীববিজ্ঞান ক্লাস। তো আমি ক্লাসে যাওয়ার পর আমি দেখলাম যে সকল ছাত্রছাত্রী দাঁড়িয়ে গেছে। যে ব্যাপার কি? তারা বসতেছে না। তো জিজ্ঞাসা করলাম, "কি সমস্যা?" ওরা বলতেছে যে, "স্যার আপনি তো নূতন টিচার। তো ৯ম শ্রেণীতে আমাদের যে শিক্ষক জীববিজ্ঞান পড়াইছে, তো এখনো তো ক্লাস 10 এ আমরা সেই পড়াচ্ছে। এখন হঠাৎ করে স্যার আপনি যদি পড়ান তাইলে তো আমরা কিছু বুঝবো না। তো আমরা চাচ্ছি আগের স্যারই আমাদেরকে অন্তত এসএসসি পরীক্ষা পর্যন্ত পড়াক।" আমি মনে চিন্তা করলাম, এখন যদি আমি চলে যাই তাইলে নিজের কাছে একটু খারাপ লাগবে। খারাপ লাগতেছিল যে দেখি ম্যানেজ করে অন্তত ১ টা ঘন্টা করাই। তো আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে, আমি যখন এসেই পড়ছি, তখন আজকের পিরিয়ডটা আমি একটু করাই। তারপর দেখি কালকে থেকে তোমাদের নির্ধারিত শিক্ষকই আসুক। তাতে আমার কোনো সমস্যা নেই। তো আজকে অন্তত ক্লাসটা করতে দাও।" যাই হোক তারা আমাকে অ্যাকসেপ্ট করলো আমার কথা। আমাকে ক্লাস নিতে দিল। তা আমি ক্লাস করালাম। যখন আমি চলে আসি, তখন আমি বললাম যে তখন তারাই আবার দাঁড়িয়ে গেল হঠাৎ করে। যখন আমি যে বিদায় নিয়ে চলে আসতেছি, তখন তারা দাঁড়ালো।
দাঁড়িয়ে বলতেছে যে, "স্যার আপনি মনে কিছু নিবেন না, একটু কথা আছে আপনার সাথে।" যে, "কি কথা?" যে, "স্যার আমরা একটা জিনিস না জেনে ভুল করে ফেলছি। আপনার সম্পর্কে তো আমাদের ধারণা তেমন ছিল না। যার জন্য আমরা ১ম এ ঢোকার পরে এই আচরণ করেছিলাম। তো স্যার এখন দেখতেছি যে আ আপনি আমাদের এই সাবজেক্টটা নিলেই ভালো হবে। তো দয়া কইরা স্যার আপনি কালকে থেকে আমাদের এই বিষয়টা পড়ান।" তো যাই জি, হোক আমি ১ম এ রাজি হই নাই। পরবর্তীতে তাদের রিকোয়েস্টে রাজি হয়েছি এবং আমি ক্লাস নিছি। তো এটা এই ফার্স্ট ডে তেই আমার এই ধরনের একটা সিচুয়েশন এ আমাকে পড়তে হইছিল। ইনশাআল্লাহ পরবর্তীতে ক্লাস করছি, যতই ক্লাস করছি, অনেক সময় আমার নিজস্ব ক্লাস ব্যতীত যে শিক্ষক ছিল না, অ্যাবসেন্ট ছিলেন, তাদেরও প্রক্সি অনেক ক্লাস আমি করছি। তো যেই সাবজেক্ট ইংরেজি, বাংলা, অঙ্ক, ইভেন ইসলাম ধর্ম পড়াইছি। পড়াইতে তখন অভিজ্ঞতা হয়ে গেছে। আর তখন তো দুর্গাপুর হাই স্কুলে শিক্ষকের শর্ট ছিল। তখন আমাদের সকল শিক্ষকই আ প্রক্সি দিতে হইতো এবং আমরা ১ ঘন্টাও আ রেস্ট পেতাম না। ক্লাস করতেই হতো। তো এই ছিল আমাদের তখনকার জীবন। তো তখন ভবনও তেমন ছিল না, বেঞ্চ হুম, ছিল না। হ্যাঁ? গাদাগাদি করে ছাত্রছাত্রীরা বসতো। একটা টিনের ঘর ছিল। তখন আর এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের। এখন একটা কলেজ ওপেন করার কথা আছে। কলেজ ওপেন করলেও ভবনের কোনো সমস্যা হবে না। আবার একটা কারিগরি ডিপার্টমেন্টও খোলা হইছে এই গত বৎসর থেকে। তো অনেক হেমসরের লেখাপড়ার মান আগের পূর্বে থেকে আ অনেক অগ্রসর হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আ অনেক ডেভেলপ হইছে। এগুলো কনস্ট্রাকশন এর দিক দিয়ে অনেক ডেভেলপ হইছে। তো একজনের কথা বলতেই হয় যে বর্তমান সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ দীপু মনি, উনি এটা উনার আসন যে আপনি যেকোনো বিদ্যালয়ে গেলেই দেখবেন যে ৪ তলা ভবন একটা আছেই। হ্যাঁ? তো অনেক ডেভেলপ হয়ে গেছে। এলাকায় রাস্তাঘাট সবকিছুই ডেভেলপ হইছে। সাথে শিক্ষার মানও উন্নত হইছে। তো এটা সবাই স্বীকার করবে যে যেই দলই করুক সেটা বড় কথা না। যে সত্য যেটা সত্যই। জি, থ্যাংক ইউ স্যার। আপনাকে আপনার শিক্ষাগত সত্যকে জীবনের কিছু সত্য যেটা সেটাকে আমাদের স্বীকার করতেই হবে। জি, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি বলছিলেন আপনার শিক্ষাগত জীবনের কিছু স্মরণীয় ঘটনা এবং আপনি যে সময় থেকে স্কুলে শিক্ষকতা স্টার্ট করেছিলেন দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে সেই সময়কার স্কুলের ভবন এবং মান নিয়ে এবং বর্তমান স্কুলের পরিবর্তন নিয়ে কথা বলছিলেন এবং সর্বশেষে আপনি আমাদের হচ্ছে আসনের যে মাননীয় এমপি ডাক্তার আলহাজ ডাক্তার দীপু মনি সম্পর্কে আপনি বলছিলেন। দলমত নির্বিশেষে যারাই হচ্ছে আমাদের প্রোগ্রামে এসেছেন সবাই তার তারিফ করছে এবং আপনিও করেছেন। আমরা আমাদের এই প্রোগ্রাম থেকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর উত্তরোত্তর হচ্ছে ভবিষ্যৎ কামনা করে আমরা দোয়া চাচ্ছি সবার কাছ থেকে। স্যার অনেক প্রশ্ন আসছে স্যার এই প্রশ্নগুলো আমাদের নির্বাহী সম্পাদক এইসব প্রশ্নগুলো কালেক্ট করে একটা পর্যায়ে আপনাকে সেই প্রশ্নগুলো করবে স্যার। আমি স্যার এই প্রশ্নগুলো আমাদের আ নির্বাহী সম্পাদকের কাছে দায়িত্ব দেওয়া আছে। আমি আরেকটি প্রশ্ন স্যার আপনাকে করব স্যার। আপনি একজন বিএসসি টিচার ছিলেন এবং অনেক প্রতিকূলতার পরে আপনি বিএসসি তে অনেক ভালো দক্ষতার সাথে পাস করেছেন। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে বর্তমান শিক্ষার্থীরা বিএসসি সায়েন্সে লেখাপড়া কতটুকু এগিয়ে আসা উচিত এবং এক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কি হতে পারে? যদি সে বিষয়ে একটু আলোকপাত করতেন স্যার। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন?
আমি আমার কথা কি শোনা যাচ্ছে সর্দার নূরে আলম জিকু সাহেব? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের স্যার সম্ভবত নেটওয়ার্ক সমস্যাজনিত লেখা কারণে লেখা স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? আমি শুনতে পাচ্ছি। আমি প্রশ্নটার উত্তর দিচ্ছি। অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন। হ্যাঁ, আপনার প্রশ্নটা অত্যন্ত শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন না? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি স্যার। আপনি এই প্রশ্নটির উত্তর দিন স্যার। আমরা বুঝতে তো পেরেছি আপনি শুনতে পাচ্ছেন স্যার। তো কাজেই হ্যাঁ, এখন কি যায়? আচ্ছা বলবো? জি, বলুন স্যার। আপনাকে আমরা শুনতে পাচ্ছি স্যার। আপনি বলুন স্যার। হ্যালো? স্যার আপনাকে আমরা শুনতে পাচ্ছি স্যার। আর আপনি যদি আমার প্রশ্নটি আপনি শুনে থাকেন আচ্ছা ঠিক আছে। উত্তরটি দেন স্যার। থ্যাংক ইউ। ওকে। যে একজন বাবা-মার যদি সন্তান হয়, তখন বানাবো বা কেউ বলে ইঞ্জিনিয়ার বানিয়ে ফেলে। এই ছেলের প্রতিভা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি প্রশ্নটা আমাদের মাননীয় শিক্ষক আল্লাহাদ মোহাম্মদ নুরুল আমিন পাটোয়ারী স্যার আমাদের সাথে সংযোগ নেই। ইনশাআল্লাহ উনি অতি সহসে আমাদের সাথে যুক্ত হবেন। উনি বলছিলেন হাইমচরের শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং অনেকগুলো কমেন্ট আসছে। আমাদের নির্বাহী সম্পাদক সাহেব আপনি কমেন্টগুলো নিয়ে আলোচনা করবেন এবং আপনি প্রশ্নগুলো স্যারকে করবেন আশা করি। জনাব নূর আলম জিকু সাহেব আপনাকে আমার তরফ থেকে আবারও জানাচ্ছি হাইমচর টাইমের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে আপনি যুক্ত হয়েছেন সেজন্য অনেক ধন্যবাদ। এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে একটি অনুরোধ করব আপনার লাইভটি শেয়ার করবেন আপনাদের ওয়াল থেকে বিভিন্ন ওয়ালে ছড়িয়ে দিবেন যাতে হাইমচরের ভাবনা নিয়ে মানুষ জানতে পারে হাইমচরের ভাবনা নিয়ে মানুষ প্রশ্ন করতে পারে। আর আরেকটি বিষয় যেহেতু আমাদের শিক্ষক আমাদের সাথে সংযুক্ত নেই আরেকটি বিষয় আমি আজকে আপনাদের সামনে বলতে চাচ্ছি যদি চোরের টাইমের একটি হচ্ছে গতানুগতিক ডায়ালগ হচ্ছে নতুনের সাথে আগামীর পথে। যদি হাইমচরে কোনো ব্যক্তি বা কোনো তরুণ প্রজন্মের কেউ যদি মনে করে যে আমার ভিতরে মেধা আছে, বিকশিত করার কোনো জায়গা নেই, আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আমাদেরকে ইনবক্স করে আপনার মেসেজ দিতে পারেন। আমরা যদি মনে করি যে আপনি কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবেন তাহলে হচ্ছে আপনাকে কোনো না কোনো একটি পর্বে আপনাকে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত করব। এবং আমাদের এই হাইমচর টাইমসে যদি কেউ আমরা নতুনদের সাথে কাজ করতে আগ্রহী এবং নতুন আমাদের সাথে যুক্ত হবে আমাদের সম্মানিত শিক্ষক সম্ভবত আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা তাকে অ্যাড করে নিব স্ক্রিনে যদি স্যার আমাদেরকে শুনে থাকেন তো অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদের প্রশ্নের উত্তর দিবেন স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? জি আপনাকে আমরা শুনতে পাচ্ছি স্যার আপনি প্লিজ বলুন স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন না? আমরা কিন্তু স্যার ইতে আছি আমরা লাইভে আছি আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন স্যার হ্যালো আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ। তো মা-বাবা যতই যা কিছুই চিন্তা ভাবনা করুক হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলুন, বলুন। জি, জি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলতেছি ছেড়ে দেওয়া উচিত। সে কি সায়েন্স পড়বে না কি পড়বে? তা উচিত না। প্রেশারাইজ করতে গেলে এটা হিতে বিপরীত হয়ে যায়। হ্যাঁ, মেধা কম। তাকে সায়েন্স পড়ালে সে কোনো শাইন করতে পারবে না। শুধু সায়েন্স পড়েই একজন করতে পারবে না পড়ে আ কলা সায়েন্স হলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু কমার্স হলেও আইসিএমে পাস করতে পারে, অ্যাকাউন্টেন্ট হতে পারে, সরকারি বড় অফিসে কর্মকর্তা হতে পারে।
তারপরে সিএস ক্যাডার হতে পারে। তাইলে শুধু কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সায়েন্স নিয়ে চিন্তা ভাবনা না করে আমরা সময় উপযোগী এবং ছাত্রছাত্রীর মেধার উপর ডিপেন্ড করে তাকে ওইভাবে পড়াইতে দেওয়া উচিত। তবে আমাদের গ্রাম দেশে যে ছাত্র ছাত্রী আসলে এদের breakup খুব কম। আসলে আমরা তো স্যার একটু কথা ল্যাগিং হচ্ছে স্যার, ফ্রিজিং হয়েছে আপনার। এদের ম্যাক্সিমাম হাইমসর আপনি জানেন বলুন স্যার। যে 6টা স্যার আমরা কিন্তু আপনার কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি না, আপনার ভয়েস অনেক লেগ করছে এবং হচ্ছে প্রায় ফ্রিজিং ভিডিও আসতেছে, তো আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারছি না। সাড়ে যদি আপনি 3টা আচ্ছা আমি কি নিজেই হচ্ছে নেট প্রবলেমে জড়িত আছি নাকি আমার প্রবলেম? জনাব নুরুল আলম জিকু যদি আমার সাথে আমাদের দুজনের এখানেই নেট ঠিক আছে। মিলন আপনার এখানেও নেট ঠিক আছে, আমার এখানে ঠিক আছে। তো নেট এখন ওই চারের ওখান থেকে সমস্যা করছে। স্যার আপনি যদি আমাকে শুনে থাকেন, দেশের বাইরে যখন স্যার আপনি যদি আমাকে শুনে থাকেন তাহলে আমি একটু বলতে চাচ্ছি স্যার, আপনার ভিডিও অনেক ফ্রিজিং করছে স্যার এবং ভয়েস অনেক লেগ করে আসতেছে। আমরা স্পষ্ট ক্লিয়ারলি আমরা শুনতে পাচ্ছি না। আপনার নেটের প্রবলেমের কারণে সম্ভবত স্যার। যদি নেটটি একটু ভালো করে হচ্ছে আমাদের দেখে যদি আমাদের সংযোগটা আমাদের সাথে যুক্ত হতেন তাহলে হচ্ছে আমরা আলোচনাটা একটু ভালোভাবে করতে পারতাম। হ্যাঁ, স্যার আমরা কিন্তু স্যার আপনার কথা কিন্তু ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আপনার কথাগুলো অনেক কেটে, কেটে আসতেছে। তো আপনি যদি একটু নেটটাকে ঠিক করে যদি আমার সাথে যুক্ত হতেন। আমাদের সাথে ছিলেন জনাব আ সর্দার হচ্ছে আমাদের সাথে ছিলেন আলহাজ মোহাম্মদ নুরুল আমিন পাটোয়ারি স্যার, প্রাক্তন প্রধান শিক্ষক, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়। অনেকগুলো কমেন্ট এসেছে। আসলে আমি যেহেতু আমাদের স্যার আমাদের সাথে যুক্ত নেই, আমি সর্দার নুরুল আলম জিকু সাহেব আপনাকে এই কমেন্টগুলো হচ্ছে একটু পড়ে আমাদেরকে শোনানোর জন্য আপনার কাছে একটু অনুরোধ জানানো হচ্ছে স্যার। আপনি একটু কমেন্টগুলো পড়ে একটু আমাদেরকে যদি শোনাতেন তাহলে স্যার আসলে এই প্রশ্নগুলো আমরা করতে পারতাম। অনেকে আমাকে প্রশ্ন করেছেন। আমার অনেক শুভাকাঙ্ক্ষী মদিনা থেকে অনেক কিছু লিখছেন, আমি বাট নাম পড়তেছি না, আপনি একটু পড়ে শোনাবেন সবাইকে। জি ধন্যবাদ জনাব মাহমুদ মিলন সাহেব আপনাকে। আমাদের হামচর টাইমের আয়োজনে ভাবনাতে হামচর, এটি হামচরের সর্বপ্রথম হামচর টাইমের আয়োজনে হামচর টাইমের পেজে নিয়মিত লাইভ টক শো অনুষ্ঠানটি শুরু হচ্ছে। এখানে আলোচনা হচ্ছে হামচরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন অতিথি আগমন হয়েছে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন জনাব আলহাজ নুরুল আমিন পাটোয়ারি, সাবেক প্রধান শিক্ষক, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের। তো সম্ভবত উনি ওনার ওখান থেকে নেট সমস্যার কারণে উনি আমাদের অনুষ্ঠান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। ইনশাল্লাহ ওনার নেট ক্লিয়ার হলে উনি আবার আমাদের সাথে জয়েন করবেন। তো এখানে অনেকেই অনেক কমেন্ট লিখেছেন, অনেক কমেন্ট আসছে স্যারের উদ্দেশ্য করে এবং কি হামচর টাইমের উদ্দেশ্য করে। পাটোয়ারি আলাউদ্দিন লিখেছেন, আমাদের স্যারকে হামচর টাইমে অতিথি করার জন্য ধন্যবাদ। তারপরে সোহাগ শাহ লেখছেন, আপনার কথাগুলো শুনতে ভালো লাগে স্যার। স্যারের প্রথম দিনের ক্লাস। কামাল দেওয়ান লিখছেন, স্যারের প্রথম দিনের ক্লাসের অভিজ্ঞতাটা যে কোনো নতুন শিক্ষকদের জন্য অনুসরণীয়। এরকম অসংখ্য কমেন্ট আছেন। আমাদের
আব্দুল্লাহ আল মামুন ভাই লিখেছেন সদ্য স্যারের জন্য রইল অনেক শুভকামনা। এবং কি হাজী মোহাম্মদ মোসা উনি লিখেছেন নিজস্ব মেধার মূল্যায়ন নেই, বেশিরভাগ শিক্ষার্থী লেখাপড়া করে চাকরির পূর্ব শর্তে। অসংখ্য কমেন্ট এসেছে। আমাদের আরেকজন কমেন্ট করেছেন এস আলম হোসাইন। উনি হলেন উনিও একজন শিক্ষক, জাগরণী আদর্শ শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক। হাইমচর টাইমকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলম সাহেব। স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার কিছুক্ষণ আগে যখন আপনি কথা বলছিলেন তখন আপনার হ্যালো কথাগুলো অনেক কেটে আসছিল। হ্যাঁ, আপনি আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। যে কথাগুলো বলছিলেন স্যার ওই সময় ক্লিয়ার ছিল না। আপনি যদি আবার কথাগুলো পুনরায় যদি একটু বলতেন স্যার। আমরা আপনি এখন শুনতে পাচ্ছেন আমাকে স্যার? হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি, তবে ক্লিয়ার না। হ্যাঁ, আমাকে আচ্ছা, শুনতে পাচ্ছেন? যে আপনার কথাগুলো আমরা পূর্বে যখন শুনছিলাম তখন অনেকটাই কেটে কেটে আসছিল স্যার। আপনি এখন ট্রাই করুন বলার জন্য স্যার ওই বিষয়গুলো, যে কথাগুলো বলছিলেন বিএসসি শিক্ষকতা নিয়ে স্যার, বা শিক্ষার্থীদেরকে নিয়ে যে কথাগুলো বলছিলেন স্যার। আমি শুধু বলছিলাম যে কোনো ছাত্রছাত্রীর উপরে অভিভাবকদের শুধু বিএসসি পড়ার জন্য প্রেশারাইজ না করে ছাত্রছাত্রীদের ইচ্ছার উপরে এবং তাদের ক্ষমতা এবং দক্ষতার উপরে ছেড়ে দেওয়া উচিত। যে বাচ্চারা কোন বিভাগে যেতে চায়, হ্যাঁ, তো সেটাই অভিভাবকদের মেনে নেওয়া উচিত। কিন্তু আজকাল দেখা যায় যে ডিসিশন যে পড়ে সে নেয় না, ডিসিশন নেয় অভিভাবকরা, যে তোমাকে এই কমার্সে পড়তেই হবে। নেটে খুবই ডিস্টার্ব করতেছে, বোঝা যাইতেছে। এখন জি কি স্যার, শোনা যায়? জি এখন শুনতে পাচ্ছি। আপনি বলুন স্যার, যতটুকু সম্ভব আমরা প্রোগ্রামটি চালিয়ে নিয়ে যাচ্ছি। আসলে ভার্চুয়াল লাইফে প্রোগ্রাম করলে একটা প্রবলেম সব ক্ষেত্রেই আমাদেরকে ফেস করতে হয়। আপনি চালিয়ে যান স্যার, আমরা শুনতেছি আপনাকে। আচ্ছা, তা আমি এই ব্যাপারে বলছি যে যে গ্রামে যে সায়েন্স কমার্স আর্টসের ব্যাপার চিন্তা, গ্রাম বলে কোনো কথা নাই, গ্রামেও অনেক হীরা লুকিয়ে আছে, তাই না? যে অনেক সময় দেখা যায় যে শহরের চেয়েও অনেক অনেক দামি হীরা গ্রামে আছে। এদেরকে যদি আমরা নার্সিং করে পাঠাতে পারি তাইলে দেখা যায় এরা শহরের ছেলেদের সাথে টেক্কা দিয়ে অনেক কিছু করে ফেলতে পারে। তবে এদেরকে তবে সংখ্যায় খুবই কম গ্রাম দেশে সংখ্যায়, এবং সার্বিক যে সার্বিক যে এদেরকে পরিচালনা করা সেটা অনেক কম থাকে। ম্যাক্সিমাম অভিভাবকই বিদেশ থাকে। তো যার কারণে মায়েদের কন্ট্রোলে ছেলে মেয়েরা থাকে, তেমন লেখাপড়ায় মনোযোগ তারা দিতে পারেন না, এবং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিকভাবে প্রতিফলিত হয় না। স্যার সেক্ষেত্রে আপনি যে প্রশ্নটি এখন হচ্ছে হ্যালো, জি স্যার, যে মফস্বলের যে বিষয়টি নিয়ে আপনি বলছিলেন যে হচ্ছে আসলে আমাদের, বিশেষ করে আমাদের হাইমচরে অনেক পরিবারের অনেক সদস্য হচ্ছে গার্ডিয়ান থাকে দেশের বাইরে, প্রবাসে জীবিকার তাগিদে দেশের বাইরে থাকে। সেক্ষেত্রে আমি নেট ছেলে আবারও মেয়েদের সেন্ড করি। দায়িত্বভার পড়ে যায়। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? আমি তো আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। একটু আ নির্বাহী সম্পাদক সাহেব, আপনাকে একটু বলে রাখি যে কমেন্টটি আমরা কালাম দেওয়ান, আপনি যে কমেন্টটি আপনি রিড করছিলেন উনি হচ্ছেন আমাদের একজন রিপোর্টার। উনি থাকেন ঢাকাতে। উনি
দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের একজন সাবেক ছাত্র। আচ্ছা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার এখন? আপনি কি আমাকে এখন শুন এখন শুনতে পাচ্ছি, আচ্ছা স্যার, এখন আপনি শুনতে যে পাচ্ছি। জি, আপনি যে বিষয়টি বললেন স্যার যে বিশেষ করে মফস্বলে বা আমাদের হাইমচরে অনেক পরিবারের গার্ডিয়ান হচ্ছে কর্মজীবিকার তাগিদে দেশের বাইরে থাকে। সেক্ষেত্রে তাদের ছেলেমেয়েদের দায়িত্ব বা তাদের মায়েদের উপর পড়ে। তারা সেইভাবে টেক কেয়ার করতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের শিক্ষক বা আমাদের হচ্ছে স্কুলগুলোর কি দায়িত্বভার বা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এই ছেলেমেয়েদের গ্রুমিং এর ক্ষেত্রে বাচ্চাদেরকে এদেরকে হচ্ছে ভালো দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে আপনি যদি এই বিষয়টি আমাদের সাথে একটু শেয়ার করতেন স্যার। আসলে প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষকরাই দায়িত্ব পালন করতে চেষ্টা করে, কিন্তু তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারতেছে না বিবিধ কারণে। এক নাম্বার কারণ হচ্ছে যে ক্লাসে ৬০ জনের মতো ছাত্রছাত্রী থাকা উচিত। সেখানে হাইমচরের স্কুলগুলোতে দেখা যায় ১৫০-২০০ স্টুডেন্ট একটা ক্লাসে গাদাগাদি করে বসে এবং সেখানে ক্লাস নেওয়া খুবই কষ্টসাধ্য হয়। তো একজন শিক্ষকের পক্ষে পড়া নেওয়া, পড়া দেওয়া, তারপরে আসে টেক কেয়ার। বাড়ির খোঁজখবর নিবে, কে কি করে না করে, এত খোঁজখবর নেওয়া তো এদের পক্ষে সম্ভব হয় না। যেমন দেখেন শহরের যে স্কুলগুলো আছে, যদি আপনি কম্পেয়ার করেন যে ৬০ জনের উপরে কোনো ক্লাসেই কোনো স্টুডেন্ট নাই। তো পাশাপাশি এখানে ১৫০-২০০ স্টুডেন্ট। তো হাউ ক্যান ইট পসিবল ফর ওয়ান টিচার যে একটা ক্লাস সে কিভাবে ম্যানেজ করে? এ কি সম্ভব? কিন্তু সরকার অনেক সময় দেখা যায় যে সেকশনও করতে চায় না। সেকশনের জন্য আবেদন করলে সেটা অনুমোদন দেয় না। হ্যাঁ, এই বিবিধ সমস্যাগুলো এখানে আছে। তবে শিক্ষকরা যে বাড়ি বাড়ি যায়, খোঁজ খবর নেয়, এখন দেশে খুব কম্পিটিশন। আমাদের হাইমচরে বিভিন্ন স্কুলে স্কুলে একটা ইন্টার স্কুল কম্পিটিশন আছে। তো এইসব কারণে যেমন শিক্ষকরা এখন বাড়ি বাড়ি যায়, বাড়ি বাড়ি গিয়ে তারা খোঁজ খবর নেয় লেখাপড়া করে কিনা, এটা এটা তথ্য তালিকা তারা এখন নিতেছে। হ্যাঁ, যেহেতু কম্পিটিশন আছে তাদেরকে সার্ভাইভ করতে হবে। সার্ভাইভ যদি তারা খুঁজে, তারা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। ওই স্কুল কিন্তু শাইন করতে পারবে না। তো আমি যতটুকু জানি যে প্রায় সকল স্কুলের শিক্ষকরাই এখন টেক কেয়ারে আগের থেকে বেশি যত্নবান, বিশেষ করে হাইমচরে। অনেক অসুবিধার মধ্যেও তারা স্কুল চালিয়ে যাচ্ছে। তো বর্তমানে তো করোনাকালীন সমস্যা, এটা সারা পৃথিবীর সমস্যা, শুধু নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার ইন দ্য ওয়ার্ল্ড। স্যার, আপনি সারভাইভ নিয়ে কথা বলছিলেন স্যার। আমরা যদি এই বিষয়ে শিক্ষকদের ক্ষেত্রে একটু আসি স্যার। আমরা দেখছি স্যার যে অনেক শিক্ষক আছে যারা তাদের শিক্ষকতা ক্যারিয়ার শেষ না করে হচ্ছে কিছু একটা সময়ের মাঝে অবসান ঘটিয়ে দেয় শিক্ষকতা ক্যারিয়ারের। এর কারণ কি হতে পারে? বিশেষ করে মফস্বলে যেসব শিক্ষকরা শিক্ষকতা করে, অনেক ক্ষেত্রে আমরা দেখছি অনেক শিক্ষক আ ক্যারিয়ারটা সম্পূর্ণ শেষ না করে অল্প দিনে হচ্ছে ক্যারিয়ার থেকে ছিটকে পড়ে যায়। শিক্ষকদের ক্ষেত্রে এই কারণ কি হতে পারে মফস্বলে স্যার? যদি সে বিষয়ে একটু আলোকপাত করতেন স্যার। এটার একমাত্র কারণ হলো ফাইন্যান্স। এখানে শিক্ষকতার কোনো ফিউচার নাই। শহরে যারা শিক্ষকতা করে, শহরে মনে করেন যে ইসলাম ধর্ম পর্যন্ত কোচিং করে বাচ্চারা, এ টু জেড যত সাবজেক্ট আছে সবগুলা সাবজেক্ট তারা কোচিং করে। আর গ্রাম দেশে বা মফস্বলে যে বিজ্ঞানের টিচার আর ইংরেজি টিচার ছাড়া কারো কোনো বাতি, এটা দিয়েই তাদের জীবন অতিবাহিত করতে হয়। এরা যখন একটা পর্যায়ে আইসা অনেক আশা নিয়া এই চাকরিতে ঢুকে হয়তো সরকারি হয়ে যাবে এই ধরনের চিন্তা ভাবনা করে, এবং যুগের পর যুগ যখন চলে যাইতেছে আর দেখে যে সরকারি হইতেছে না, তাইলে এই প্রফেশনে থাইকা
এদের ভবিষ্যৎ অন্ধকার, যার জন্য এটা বাদ দিয়া তারা অন্য পেশাতে নিয়োজিত হয়ে যায়। এটাই একমাত্র কারণ। স্যার একটা ধন্যবাদ জিনিস হলো, আপনাকে। জি বলুন স্যার, বলুন আপনি বলুন। হ্যাঁ, একটা জিনিস হলো যে আমি যেই কাজ করি সেই কাজটা যদি আমার ভবিষ্যৎ অন্ধকার থাকে, আমি যদি দেখি যে কাজটা আমি যা করতেছি আমার ফিউচার ব্রাইট না, তাইলে কি আমি সেই কাজ করার মতো মেন্টালিটি থাকবে? কারণ এমন থাকে না। এটাই হলো একমাত্র কারণ। জি স্যার, তাহলে স্যার আপনার কাছে আমার প্রশ্ন স্যার, যদি আমরা এর থেকে হ্যাঁ, উত্তোলন নেক্সট যদি প্রশ্ন আমরা বলেন। খুঁজি, এর থেকে যদি আমরা নিরাকার যদি আমরা খুঁজে বের করি যে একজন শিক্ষক বিশেষ করে মফস্বলে কেন শিক্ষকতার পাশাপাশি তাকে আরেকটা পেশা পার্ট টাইম হিসেবে নিতে হয়? যদি এর থেকে যদি হচ্ছে মফস্বলে বিশেষ করে যদি আমরা আমাদের শিক্ষকদেরকে উত্তোলিত করতে চাই বা উত্তোলন করতে চাই বা এই পেশাতে তাকে কমফোর্টেবল ফিল করাতে চাই, তাহলে হচ্ছে কি ভূমিকা আমাদের সরকার বা হচ্ছে আমাদের সমাজের বা আমাদের রাষ্ট্রের নেওয়া উচিত বলে আপনি মনে করেন স্যার? আমরা জানি আমাদের দেশটি একটি স্বল্পোন্নত দেশ, এখানে অনেক কিছুর অনেক সময় স্বল্পতা থাকে। তারপরেও স্যার এই অবস্থান থেকে আমাদের শিক্ষকদেরকে বেরিয়ে আনার জন্য বা তাদেরকে কমফোর্টেবল ফিল করানোর জন্য আমাদের রাষ্ট্রের কি ভূমিকা নেওয়া উচিত বলে আপনি মনে করেন স্যার? ধন্যবাদ আপনাকে। জি স্যার। আসলে যদিও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা বর্তমানে সরকারি স্কেল দিয়েছে, কিন্তু অন্যান্য যে ফ্যাসিলিটিস গুলো সরকারি অফিস আদালতে বা সরকারি বিদ্যালয়গুলাতে পায়, এ কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পায় না। শুধু স্কেল। আপনি মনে করেন একজন শিক্ষক জয়েন করার পর একটা সে ইনক্রিমেন্ট পায়, ছোট স্কেলে ছোট ইনক্রিমেন্ট। সে জি, যদি সিনিয়র হয় তার ওই ইনক্রিমেন্ট সে একটাই, জীবন বড় একটাই ইনক্রিমেন্ট, আর কোনো এই ধরনের ইনক্রিমেন্ট সরকার দেয় না। যে উচ্চতর সে সিনিয়র স্কেলে গেছে, সে যে বড় স্কেল বড় একটা ইনক্রিমেন্ট পাবে এই ধরনের কোনো সুযোগই নেই। এছাড়া সরকারি স্কুল বা সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রতি বছরই তাদের ইনক্রিমেন্ট হয়। বর্তমান তো মনে করেন যে একটা পার্সেন্টেজ দিয়ে দিছে, প্রতি বছরই সরকার ঘোষণা ছাড়াই এরা এই বেতন এইভাবে বৃদ্ধি পাবে। তো সাথে সাথে দেখেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কোনো ফ্যাসিলিটিস নাই। তো শুধু বেতন, এর এর মধ্যে আবার কল্যাণ কাটে, অবসর ভাতা কাটে, কাটার পরে তারা ঠিকভাবে চলতে পারে না। তো ঠিকভাবে যদি না চলতে পারে তাইলে এই পেশাতে এটা কম্পেয়ার করার সুযোগ আছে, যেখানে প্রায় 94% স্টুডেন্টস বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসে। হ্যাঁ, যতগুলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে লেখাপড়া করে অন্তত 90-এর উপরে পার্সেন্টেজ। কিন্তু এই যে 6%-এর মতো শিক্ষকরা যে বেনিফিট পায়, আর বাকি বাকি যারা আছে, যারা যে এই ছাত্রগুলো পড়ায়, এরা তো ওই ধরনের বেনিফিট পায় না। তো এরা বেনিফিট পায় না। আর বিশেষ করে চাকরি শেষে শুধু তারা খালি হাতে বিদায় আদায় নিয়ে যেতে হয়। আজকে সরকারি একজন কর্মকর্তা কর্মচারী যেদিনকা তার চাকরি শেষ হবে ওই দিন নিজের পেনশন, সে ভাতা নিজে আহ, তার অ্যাকাউন্টে নিয়ে হিসাব নিকাশ করে সে চলে আসতে পারে। কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কি এই ধরনের ফ্যাসিলিটিস আছে? জি, জি অনেক সময় স্যার। দেখা যায় একজন স্যার বেসরকারি একজন শিক্ষকের হচ্ছে কর্মজীবন শেষে বা শিক্ষকতা শেষে তার অতীত ভবিষ্যৎ নিয়ে আমরা একটু পরেই আলাপ করব। তার আগে স্যার আমরা ১ম এ যে বিষয়গুলো নিয়ে আলাপ করতে চাচ্ছি স্যার, আপনি যে বিষয়গুলো এখন বলতেছেন, তাহলে আপনার দীর্ঘ ক্যারিয়ার থেকে বা হচ্ছে যা আপনি আমাদের সামনে শেয়ার করলেন বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করলেন, আপনি এক্ষেত্রে যা তরুণ প্রজন্ম যারা শিক্ষকতা পেশায় হচ্ছে আসতে আগ্রহ প্রকাশ করতেছে বা আগ্রহী, তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি হওয়া
বলে মনে করেন আপনি স্যার? কারণটা হচ্ছে আপনি যেই বিষয়গুলো বেসরকারি শিক্ষকদের সম্পর্কে আপনি তুলে ধরলেন, তাহলে যারা এই পেশায় নতুন যুক্ত হতে চাচ্ছে তাদের তো ভবিষ্যতে আসলে ভবিষ্যৎটা ওরকমভাবে উজ্জ্বল বা নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি না, বা তাদের ভবিষ্যৎ কোনো ব্রাইট এর কোনো সিস্টেম আমরা পাচ্ছি না এখানে। সেক্ষেত্রে সেসব আ তরুণদের ক্ষেত্রে আপনারা কি মেসেজ দিবেন আপনাদের অবস্থান থেকে স্যার? আমি মনে করি এই পেশাতে তরুণরা ঢোকা উচিত। মেধাবী তরুণরা বিশেষ করে ঢোকা উচিত। যেমন সরকারি একটা অফিসে মেধাবী না ঢুকে শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবীর দরকার। যে মানুষ গড়বে সে নিজে যদি মেধাবী না হয়, তাইলে মনে করেন সে মেধাবী দেশ গড়বে কিভাবে, সে মানুষ গড়বে কিভাবে? তো মেধাবীরা তো এখানে যায় না, মেধাবীরা তো সরকারের উচ্চ আসনে ভালো ভালো পদে চলে যায়। তো এইসব প্রতিবন্ধকতা কাটানোর জন্য সরকারের এখন এখন এই দিকে নজর দেওয়ার একটা সময় হইছে, যে এতে কিন্তু সরকারেরই লস। হ্যাঁ, সরকার যদি, আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থাটাই ন্যাশনালাইজ করে দেওয়া উচিত। যে এক দেশে এত পার্থক্য কেন? হ্যাঁ, কম্পেয়ার করে বেসরকারি শিক্ষকরা মাসের 15 তারিখে বেতন পায়, সরকারিরা 1 তারিখে পায়। তবে এইটা আমি একটা তেমন কিছু মনে করি না, যেহেতু তারা 15 তারিখে বেতন পায়, প্রতি মাসেরই 15 তারিখে পায়, এটা নিয়ে তেমন একটা সমস্যা নাই। কিন্তু তারা তারপরও বলে যে আমরা 15 তারিখে বেতন পাই। কিন্তু এই ব্যাপারটা তো সরকার করতে পারে। যারা এই ডিপার্টমেন্টে আছে আরো 15 দিন আগে থেকে এই ব্যবস্থাটা গ্রহণ করিয়া 1 তারিখে বেতনটা যদি তাদের নিশ্চিত করে, তাইলে তো এই কথা সরকারের বদনামটা হয় না। সরকার তো এই জিনিসটা করতে পারে এবং করা উচিত। এটা তো তাদের অতিরিক্ত পেমেন্টও দিতে হইতেছে না, তাইলে এইটা কেন করে না? তাই না? তবে জি, জি, জি। এই প্রতিবন্ধকতা কি কি আছে এগুলি সরকারেরই কাটানো উচিত। যদি দেশকে সুন্দরভাবে গড়তে হয়, তাইলে এই প্রফেশনে শিক্ষকতার কাজে মেধাবী তরুণদেরকে আকৃষ্ট করার জন্য অ্যাট্রাকটিভ স্যালারির ব্যবস্থা করাতে হবে। নাইলে আসবে কেন বলেন? জি স্যার, আপনি আকর্ষণীয় কিছু আসলে না থাকলে তো কেউ আসে না। টকটকে লাল। স্যার আর দুইটার কোনো আপনি স্যার রঙই নাই। হ্যাঁ? এখন জি, আপনি কোনটা ধরবেন? আপনি মনে করবেন যে যেটা সুন্দর সেটাই জি। স্যার আপনি স্যার প্রতিবন্ধকতা নিয়ে কথা হ্যাঁ, বলেন। বলছিলেন। জি, আপনি স্যার প্রতিবন্ধকতা নিয়ে কথা জি। বলছিলেন, বেসরকারি এবং সরকারি। এত পার্থক্য আপনি আসলে পৃথিবীর কোথাও আছে বলে আ আমরা দেখি না, যেটা বাংলাদেশের সরকারি এবং বেসরকারি স্কুলগুলোতে যে পার্থক্যগুলো সরকার করে দিয়েছে। স্যার আমি একটু প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে প্রতিবন্ধকতার কারণে কি বাংলাদেশের শিক্ষার মানটা কি এতটা আ মফস্বলে বা হচ্ছে গ্রাম অঞ্চলে একটু কম দেখা যায়? কারণটা হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকি। আমি আমার ১ যুগের বেশি সময় প্রবাসে থাকি। আমরা প্রবাসী বিভিন্ন হচ্ছে দেশের স্কুলগুলোতে আমরা আ প্রবেশ করার সুযোগ হয়েছে আমার এই প্রবাস লাইফে আমরা দেখেছি। কিন্তু আমরা যখন আমাদের দেশের শিক্ষকতা বা শিক্ষকদের বা শিক্ষার্থীদের মান যখন আমরা দেখি, তাদের আসলে মেধা বিকাশের ওরকম কোনো মাধ্যম আমরা দেখি না, বা তারা অতটা জ্ঞানী হয়ে উঠতে পারে না আমাদের স্কুল কলেজগুলো থেকে। বিশেষ করে আমাদের মতো যারা হচ্ছে আ দেশ থেকে প্রবাসে আসে কিছু একটা শিক্ষা অর্জন করে বা কোনো সার্টিফিকেট নিয়ে বা শিক্ষিত হয়ে। তারা কিন্তু অন্যান্য দেশের যেসব শিক্ষার্থীরা যেভাবে এখানে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের বাঙালিরা কিন্তু ওইভাবে তাদের মেধা বিকাশ করতে পারছে না। সেক্ষেত্রে আমাদের প্রশ্নগুলো চলে আসে যে আমাদের শিক্ষা ব্যবস্থার মান কি এতটাই আ ডাউন যে হচ্ছে আমরা বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে আমাদের কম্পেয়ার করে আমরা ওইভাবে নিজেদের মেধা বিকাশ করতে পারছি না প্রবাসে। তো সেক্ষেত্রে বাংলাদেশের আমরা নিজেরা স্কুলগুলোতে আমরা কিছুদিন গিয়েছিলাম। বিভিন্ন স্কুলে, শ্রীলঙ্কান স্কুলে, ইন্ডিয়ান স্কুলে, বিশেষ করে পাকিস্তানি স্কুলে। তো আমি বিশেষ করে আমি শ্রীলঙ্কান স্কুলগুলো এবং হচ্ছে ইন্ডিয়ান স্কুলগুলোতে তাদের লেখাপড়ার যে মান, সেই মানগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের স্কুলগুলোর মানের সাথে মিল আমরা কখনোই পাচ্ছি না। এর কারণটা কি স্যার? আমাদের শিক্ষা ব্যবস্থার এই অবস্থার যদি কোনো ব্যাখ্যা আপনি দিতেন স্যার। আসলে এই কারণগুলো আপনি যদি তুলে ধরতেন তাহলে হচ্ছে স্যার আমরা এই বিষয়গুলো জানতে পারতাম, বা আমরা সাধারণ যারা শিক্ষার্থী আছি বা আমাদের পরিবারবর্গরা আছে বা আমরা সাধারণ মানুষ এই বিষয় থেকে উত্তোলন হওয়ার পথ খুঁজে বের করতাম স্যার, বা করার জন্য সরকারের কাছে আমরা আবেদন করতাম স্যার। আচ্ছা। মেধা বিকাশ
শুধু কেবল ভালো ছাত্র হইলেই যে মেধা বিকাশ হবে তা না। মেধার সাথে সাথে শরীর মন যদি ঠিক না থাকে তাইলে কিন্তু সে একটা বাচ্চা অসুস্থ হয়ে যাবে। আজকাল মা বাবাও চাচ্ছে যেমন স্কুলে সকালে না খেয়ে তারা কোচিং এ চলে যায় বাচ্চারা। তারপরে মনে করেন এক টিচারের কাছ থেকে শেষ করে আরেক টিচারের কাছে যায়, এভাবে 2-3 টিচারের কাছে যায়, ইন দা মেন টাইম আবার স্কুলের সময় হয়ে যায়। তারপরে আবার স্কুল যায়, সকালে গেল না খেয়ে, তারপর স্কুল করে দেখা যায় যে কেউ বাড়িতে ফিরে, কেউ আবার বিকেলেও কোচিং এ যায়। হ্যাঁ, তো এত প্রেসার কেন? ছাত্রছাত্রীদের উপরে এত প্রেসার দিলে তো হবে না। এরপরে নাই কোনো খেলাধুলার ব্যবস্থা। আজকাল দেখেন আমাদের হাইমচরের কথাই ধরেন, যে হাইমচরের বিভিন্ন স্কুলের মাঠগুলা অনেক ছোট হয়ে গেছে। ছোট ছোট মাঠ, খেলাধুলার ওই ধরনের কোনো সুযোগ নাই। যদিও বিকেলে ছাত্রছাত্রী খেলবে, তখন মনে করেন ওই মাঠে বহিরাগত লোকজন যাইয়া খেলাধুলা শুরু করে দেয়। তখন তাদের কারণে তো স্কুলের ছাত্রছাত্রীরা কোনো সুযোগই পায় না। তো দেহ মন এগুলি তো স্বাস্থ্যের উপরে নির্ভর করতেছে। স্বাস্থ্য ফিট, সবকিছু ঠিক, কিন্তু স্বাস্থ্যই এদের ঠিক নাই। এরা ব্যায়াম করতে পারে না, খেলাধুলা করতে পারে না, শুধু পড়া পড়া পড়া, ওইদিকে খাওয়া দাওয়া নাই। তো এরা কিভাবে মেধার বিকাশটা কিভাবে হবে? পেটে থাকলে ফিটেস হয়, পেটেই তো নাই। অভিভাবকরাও পাগল হয়ে যায় কেবল কিভাবে কম্পিটিশন করানোর জন্য ছাত্রছাত্রী তারে জোর করিয়া পড়তে বসায়। তাদের যে স্বাধীনতা বা একটা কিছু রিক্রিয়েশনের ব্যাপার আছে, ওই রিক্রিয়েশনও নাই। এইসব কারণে বড় সমস্যা। আর এছাড়া মনে করেন যে মেধার বিকাশ হবে কিভাবে, অনেক আমি যেটা বলতে চাইতেছি যে অনেক অভিভাবক ওই দেশের বাইরে, তখন এই ছেলে মেয়েদের মাধ্যমে মা বাবা হাট বাজারও করাইতে হয়, বিভিন্ন জিনিস কিনাইতে হয়, দোকানে পাঠাইতে হয়, তখন এদের হাতে টাকা পয়সা দিতে হয়। তো যারা টাকা পয়সা খরচ করে তারা আরো বেশি টাকা পয়সা চায়, তখন এদের সাথে বন্ধু বান্ধব জোটে, খারাপ বন্ধু বান্ধব জোটে, তারা আবার এদেরকে বিভিন্ন লাইনে নিয়ে যায়, আড্ডায় নিয়ে যায়। হ্যাঁ, এগুলা অত্যন্ত ক্ষতির কারণ। তো এখন মা তো বাড়িতে একা থাকে, বাবা তো থাকে বিদেশে, আবার অনেক বাবা ঢাকা থাকে, দেশে থাকে না। তো এইসব কারণে অকারণে যেমন এই মেধার বিকাশ, যাই মেধা আছে এটার বিকাশের সুযোগই পাইতেছে আমি আমি স্যার আমি স্যার পরিবার বর্গ এবং হচ্ছে গার্ডিয়ান নিয়ে স্যার এই বিষয়গুলো তো স্যার এই একটা সমস্যা আছে স্যার আমাদের মফস্বল এলাকাগুলোতে। আমি স্যার স্কুলের ভূমিকা নিয়ে আমার প্রশ্নটি ছিল স্যার। যেমন আমি যে স্কুলগুলোতে আমরা যাওয়ার সুযোগ হয়েছে, সেই স্কুলগুলোতে স্যার সবসময় স্যার কোনো না কোনো একটা সামাজিক অ্যাক্টিভিটিতে বা হচ্ছে মেধা বিকাশের কোনো অ্যাক্টিভিটিতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের যুক্ত রাখা। ফর এক্সাম্পল স্যার আমাদের মফস্বল, বিশেষ করে আমাদের হাইমচরে স্যার, হাইমচর উপজেলাতে এখনো আমরা দেখিনি যে ইন্টার স্কুল যে ডিবেট প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা ওরকম ঘরোয়াভাবে আমরা কখনো দেখিনি। আমরা রাষ্ট্রীয় কিছু অনুষ্ঠান ছাড়া আমরা হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের বাইরের কোনো অনুষ্ঠান বা কোনো সাংস্কৃতিক বা কিছুর সাথে যুক্ত হতে আমরা কখনোই দেখিনি এই স্কুলগুলোতে। তাহলে আমাদের এই মফস্বলের স্কুলগুলোতে কি এগুলা কি চালকরা কি যায় না স্যার? এই মেধা বিকাশের যে শুধু কি একটা স্কুল বা প্রতিষ্ঠানে শুধু কি দায়িত্ব শুধু ছাত্রছাত্রীদের পাঠদান দিবে, এর বাইরে কি স্যার মেধা বিকাশের আরো তো অনেক রাস্তা আছে স্যার। সেই রাস্তাগুলো কেন মফস্বলের স্কুলগুলো থেকে করা হয় না স্যার? যদি এই বিষয়ে একটু আলোচনা করতেন তাহলে আমরা উপকৃত হতাম স্যার। ধন্যবাদ আপনাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আসলে লেখাপড়ার সাথে সাথে কো কারিকুলাম এগুলা চালাতে হয়। যেই স্কুল বা যেই প্রতিষ্ঠান এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো তারা চালু রাখছে, তাদেরই কিন্তু স্টুডেন্ট গুলো অনেক মেধাবী হচ্ছে বা এদের সাহস বাড়তেছে, এরা ভবিষ্যতে একটা কিছু হওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। তো আমাদের হাইমচরে ইন্টার স্কুল যেটা বলছেন যে সরকারি পর্যায়ে বা কোনো প্রাতিষ্ঠানিক
কোনো কিছু যদি হয় তাইলে ওই ধরনের ডিবেটটা হয়। আদারওয়াইজ কিন্তু এমনি যে অন্ত স্কুল বা আন্ত স্কুল এই ধরনের করা উচিত। আবার অন্ত স্কুল, আন্ত স্কুল, ইন্টার স্কুল আর কি, হ্যাঁ, তো এগুলাতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতারও ব্যবস্থা করা উচিত। তো এখন শুধু কেবল জাতীয় প্রোগ্রামে শুধু কেবল একটু এই ধরনের কিছু ক্রীড়া প্রতিযোগিতা শুধুমাত্র দেখা যায় নামে মাত্র, আর এমনি কিন্তু তেমন দেখা যায় না। তো এগুলি চালু করা উচিত। সরকার কিন্তু স্পোর্টসের মালামাল বিভিন্ন স্কুলে এখন সরবরাহ করতেছে, জার্সি সরবরাহ করতেছে উপজেলা থেকে। উপজেলা চেয়ারম্যান সাহেব দেখছি যে প্রতি বছরই এই ধরনের দিতেছে। কিন্তু ওই যে বললাম যে খেলাধুলা বা অন্যান্য আগে নাটক হইতো। আমরা যখন ছোট ছিলাম আমাদের বিদ্যালয়ে নাটক হইতো। এখন তো নাটক নাই। এখন কে করে, কে এই সময় দিবে? শিক্ষকরাও হয়ে গেছে এখন একটু কমার্শিয়াল। এখন ওই ধরনের মন মানসিকতা ছাত্র ছাত্রীদেরও নাই, অভিভাবকদেরও নাই, শিক্ষকদেরও নাই। শুধু একের দোষ না, ছাত্র ছাত্রী যদি আবদার করে শিক্ষকদের কাছে তাইলে শিক্ষকরা করাতে বাউন্ড। ছাত্র ছাত্রী তো এখানে স্কুলে আসে আবার বাড়ি চলে যায় বা কোচিং এ চলে যায়, তাদেরও সময় নাই। অভিভাবকদেরও ওই ধরনের চাপ নাই যে আরো বরং খারাপ মনে। আমাদের আসলে আমাদের প্রোগ্রামে আরো অনেকগুলো প্রশ্ন আমাদের এখনো বাকি আছে। আমরা সবগুলো প্রশ্ন একটু সংক্ষেপে আমরা উত্তর আপনার থেকে খুঁজে নিব স্যার। ছাত্রছাত্রীদের যে বিষয়টি স্যার আপনি বললেন, ছাত্রছাত্রীরা, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি একজন ছাত্র সাবেক ছিলাম। আমরা কখনোই চাইতাম না যে এরকম কিছু হোক, কারণ স্কুল ছুটি হলেই থাকতে পারলে হচ্ছে অনেক বাঁচি, এবং আমরা এটাকে দায়বদ্ধতা বলে মনে করতাম একটা সময়। বা এখন এই পর্যায়ে এসে মনে হয় যে না, জীবনে অনেক কিছু শেখার ছিল, অনেক কিছু শিক্ষকদের কাছ থেকে নেওয়ার ছিল, সেই বিষয়টি এখনো উপলব্ধি করতে পারছি বা তখন করিনি। এক্ষেত্রে স্যার আপনি যে কমার্শিয়ালে যে বিষয়টি বললেন শিক্ষকদের ক্ষেত্রে স্যার, এই শিক্ষকদের কমার্শিয়াল হওয়ার পিছনে কারা দায়ী স্যার? কারণটা হচ্ছে আমরা যখন দেখি একজন বেসরকারি স্কুল থেকে যখন একজন শিক্ষক রিটায়ার্ড হয়ে যায়, কি নিয়ে যায় স্যার? আপনি এই বিষয়টা একটু খোলাসা করবেন। তারা কমার্শিয়াল কেন হবে না? এই দুইটি বিষয় যদি আপনি একটু আমাদের সাথে আলোকপাত করবেন। আমার মোট প্রথম প্রশ্নটি হলো যে একজন বেসরকারি প্রতিষ্ঠান থেকে, একজন স্কুল থেকে বেসরকারি শিক্ষক রিটায়ার শেষে সে কি নিয়ে বাড়ি ফিরে, মানে আমি ফাইন্যান্সিয়াল বিষয়গুলো এখানে গুরুত্ব দিচ্ছি স্যার। আপনি যদি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতেন আজকের এই প্রোগ্রামে স্যার। ধন্যবাদ। আসলে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে কল্যাণ তহবিল, আরেকটা হচ্ছে অবসর ভাতা। তো এই দুই ফান্ডেই শিক্ষকদের বেতন থেকে একটা নির্দিষ্ট অংশ আগে 4% কাটা যাইত। তো বর্তমানে সরকার আরো 6% অ্যাড করছে, এখন 10%-এর মতো কাটার জন্য নির্দেশনা আছে। তো আসলে এই টাকাটা তো শিক্ষকদের বেতনের অংশ। তো শিক্ষকরা যখন সে অবসর নেওয়ার সময় যে প্রতিষ্ঠানেরও, মফস্বলের স্কুলের প্রতিষ্ঠানেরও তেমন সামর্থ্য থাকে না যে 20-40 হাজার বা 1 লাখ টাকা শিক্ষককে, অবসরপ্রাপ্ত শিক্ষককে ডোনেশন দিল। এই ধরনের কোনো প্রতিষ্ঠানেরই কিন্তু কোনো ইয়ে নাই, ব্যালেন্স নাই, অর্থ নাই। তো না থাকার কারণে শুধুমাত্র শুধুমাত্র ওই যে হাতে ছাতা এবং লাঠি এ দিয়েই এদের স্কুল থেকে বিদায় আদায় হয়ে আসতে হয়। এরপর এরা প্রতীক্ষা করা শুরু করে যে দুইটা জিনিসের প্রতীক্ষা, একটা হইল এই কল্যাণ তহবিল এবং যে অবসর ভাতা কবে পাবে, আর আরেকটার অপেক্ষা করে যে মৃত্যু কখন হবে। হ্যাঁ, তো দেখা যায় ম্যাক্সিমাম টিচারই মৃত্যুর আগে আর এইসব টাকা পয়সা পায় না। তো এটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের অবস্থা বর্তমানে এত ভালো আর্থিক অবস্থা, আমি বলি যেখানে বাংলাদেশ পদ্মা সেতুর মতো এত বড় একটা ব্রিজ নিজস্ব অর্থায়নে করতে পারছে, সম্পূর্ণ
সরকারি প্রচেষ্টায়। তো এই এমত অবস্থায় যে এই শিক্ষকদের এই সমস্যাগুলো সরকার দেখতেছে না কেন? সরকারি যে কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করিয়া যে আত্মসাৎ করে ফেলে, তারপরে বিদেশে পাচারকারীরা পাচার করে, তো পরে আমরা টেলিভিশনের খবরে দেখি, পত্রিকাতে দেখি, কিন্তু সরকার তো ইচ্ছা করলে 100 কোটি 500 কোটি টাকা এই ফান্ডে দিতে পারে, এটা অনুদান দিতে পারে সরকারের উচিত, যেটা এটা মানবিক কারণেই সরকারের দেওয়া উচিত, কিন্তু এটা তো সরকার দিচ্ছে না। বরংস এখন আরো সমস্যা হয়েছে যে আগে বেতন কম ছিল, এখন স্কেল বাড়ানোর পর যে আগে যা কল্যাণ বা অবসর ভাতা ছিল এখন একটু বৃদ্ধি পাইছে, তো কয়েকজনের দেওয়ার পরে ওই ফান্ড খালি হয়ে গেছে, এখন আর ফান্ডেই টাকা নাই। তো যারা 2018-এর পরে যারা এই পর্যন্ত অবসরে গেছে, এরা কফরদক্ষিণ অবস্থায় আছে, এরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, রোগে সুখে এরা অস্থির অবস্থায় আছে। তো এদেরকে দেখার মতো তো তেমন কেউ নাই। তো সরকারের তো কর্তব্য এবং দায়িত্ব আমার মনে হয় যে যারা সিনিয়র সিটিজেন, এদেরকে কে দেখবে? এদেরকে সরকার, এই দেশের যেহেতু সিনিয়র সিটিজেন, এদেরকে সরকার দেখা উচিত না? সরকার তো দেখা উচিত। এদের নাই কোনো পেনশন, এদের নিজস্ব গচ্ছিত টাকা এরা পাচ্ছে না। তো এই জিনিসটা তো সরকার এইভাবে হালকাভাবে দেখলে কি হবে? একটু দেখা উচিত আমি মনে করি। তো আমি অনুরোধ করব আহ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে, যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার, অনেক দূরদর্শী মানুষ, তিনি যেন এই জিনিসটাতে হস্তক্ষেপ করে এবং যারা অবসরপ্রাপ্ত আছে তাদের কষ্টের দিকটা বিবেচনা করে। এবং আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব, তিনি যেন এই বিষয়টা এটা সারা দেশের ব্যাপার, সকল শিক্ষকের ব্যাপার, যে এই জিনিসটা যেন প্রধানমন্ত্রীর নজরে আনেন এবং সার্বিক সহযোগিতা করেন। না হলে তো জি, এরা ধন্যবাদ। কিভাবে জি, বাঁচবে? জি, ধন্যবাদ স্যার। আমি এই পর্যায়ে একটু আমাদের নির্বাহী সম্পাদকের কাছে আসবো। আমাদের নির্বাহী সম্পাদকের কাছে কিছু প্রশ্ন ছিল। আশা করি সেই প্রশ্নগুলো তিনি করবেন এবং আমরা অনুষ্ঠানের আমাদের সময় হাতে খুব কম, সংক্ষেপে স্যার আপনি একটু উত্তরগুলো দিবেন। আমার তো কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো আপনার কাছ থেকে নিব স্যার। তার আগে আমি যাচ্ছি আমাদের নির্বাহী সম্পাদক জনাব নুরে আলম জিকুর কাছে। জি, ধন্যবাদ জনাব মাহমুদ মিলন সাহেব আপনাকে। হামচর টাইমের আয়োজনে ভাবনাতে হামচর অনুষ্ঠানের আজকের 10ম পর্বে আমাদের মাঝে অতিথি হিসেবে আসছেন জনাব নুরুল আমিন পাটোয়ারি, সাবেক প্রধান শিক্ষক, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়। উনি আজকে অতিথি হিসেবে আমাদের সাথে জয়েন করার জন্য আমি হামচর টাইমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে অনেক কমেন্ট আসছে, আমি দুই একটি কমেন্ট করি। তো স্যারের উদ্দেশ্যে আগে কিছু কমেন্ট করছিলাম যখন স্যারের লাইনে ছিল না, তো স্যারের উদ্দেশ্যে অনেকেই অনেক কমেন্ট করেছে। এস আলম হুসাইন লিখেছেন, স্যার আসসালামু আলাইকুম, স্যার আমাদের অনেক অনেক আন্তরিকভাবে ক্লাস করাতেন, বিশেষ করে জীববিজ্ঞান ক্লাস, স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি যা বাস্তব জীবনে কাজে লাগছে। কামাল দেওয়ান লিখেছেন, স্যারের প্রতি সালাম ও অন্তরের অন্তঃস্থল থেকে রইল অগ্রিম ভালোবাসা, স্যার একজন মিষ্টিভাষী ভালো শিক্ষক। আরেকজন লিখেছে, আমাদের হামচর উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান সাহেবদেরকে হামচর টাইমের টকশোতে অতিথি হিসাবে দেখতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। অসংখ্য কমেন্ট এসেছে, যারা কমেন্ট করেছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। স্যারের কাছে আমার একটি প্রশ্ন, সেটি হলো, এবার দেখেছিলাম এই করোনাকালীন সময়ে অটো পাস দিয়ে শিক্ষার্থীদেরকে উত্তীর্ণ করা হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, এবং কি এই অটো পাস না দিয়ে তাদেরকে কি স্বাস্থ্যবিধি মেনে কি পরীক্ষাটি নেওয়া যেত না? সেটি নিলে কি ভালো হতো না? সেটি কেন না করে অটো পাস দিয়েছে, এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন? জি, ধন্যবাদ জনাব নুরুল আমিন পাটোয়ারি স্যার। ধন্যবাদ নুরে আলম জিকু। আসলে করোনা পরিস্থিতি শুধু বাংলাদেশ না, সারা
পৃথিবীকেই একটা এলোমেলো করে দিয়েছে, একটা ভারসাম্যহীন অবস্থায় ফেলে দিছে। তো যে প্রশ্নকর্তা যে প্রশ্ন করছে কথা ঠিক আছে, কিন্তু সরকারি নীতি নির্ধারক যারা আছে উচ্চ পর্যায়ে, এরা সিদ্ধান্ত নিছে যে অটো পাস দেওয়ার। এটার পিছনে একটা যুক্তি আছে। যুক্তি হলো যে যত স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেওয়া হয়, কিন্তু স্কুলেতে যেতে হবে, এবং সেখানে যাওয়ার পর যদি খোদা না করুক কোনো একজন ছাত্র ছাত্রীও যদি এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তাইলে তো এটা রাষ্ট্রের জন্য এটা ক্ষতিকর। এটা রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তা যারা আছেন তারা চিন্তা করছেন যে এই অটো পাস দেওয়াটাই বেটার। যদি ওই ধরনের করোনাকালীনে এই স্কুলে পরীক্ষা টরীক্ষা নিয়ে বরঞ্চ ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের অভিভাবকদের মাঝেও তো, বয়স্ক মানুষ যারা আছে এদের মাঝেও তো ছড়াইতে পারে, তাই না? তো এইসব কারণে চিন্তা ভাবনা করিয়া দিছে। তবে এতে এতে মেধার মান কমছে, সবকিছু, এটা বাস্তব সত্য। এটা সরকার ইচ্ছা করলে করতে পারতো, শুধুমাত্র ওই কারণেই করে নেয়। আমি প্রধানমন্ত্রীর কথাও শুনছি এ ব্যাপারে। তারপরে আমাদের মাননীয় যে শিক্ষামন্ত্রী তিনিও বলছেন, তিনি একদিন বলছিলেন যে আসলে যদি ছাত্রছাত্রীরা করোনা আক্রান্ত হয় এবং এরা যে ভাইরাসটা বাড়িতে নিয়ে যাবে, তাদের অভিভাবকরাও আক্রান্ত হইতে পারে। তো তার থেকে অন্তত সারা পৃথিবীতেই যেহেতু বেসামাল অবস্থা, তাইলে বাংলাদেশও আমরা এটা ছাড়া আর কোনো উপায় নাই। এবং এটাই উনি চিন্তা ভাবনা করছে, ওনার সুচিন্তিত মতামত ছিল এটাই। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন। পৃথিবীর বিভিন্ন দেশেই আমরা দেখেছি যে বর্তমানে স্কুল কলেজ খোলা আছে। যেমন আমি কাতারে আছি, এখানেও স্কুল খুলে দিয়েছে অনেকদিন যাবত। এমনকি আমি আমেরিকাতে কথা বলেছিলাম আমার এক ফুফাতো ভাইয়ের কাছে, ওনাদের ওখানেও স্কুল কলেজ খোলা। বিভিন্ন পৃথিবীর অন্যান্য দেশও। তো বাংলাদেশে বর্তমানে সবকিছুই চলছে, কিন্তু বিগত এক বছর হয়ে গেছে, এক বছর হয়নি, এক বছরের কাছাকাছি, তো স্কুল কলেজ বন্ধ। তো এক্ষেত্রে বর্তমান প্রজন্মের জন্য এবং কি বর্তমান শিক্ষার্থীদের জন্য কতটা ক্ষতি বলে আপনি মনে করেন, এবং কি এই ক্ষতিটা আগামী প্রজন্মের জন্য এবং কি আমাদের একটি জাতি শিক্ষা ব্যবস্থাকে কতটা আহ ধ্বংস করে দিচ্ছে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছেন। হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছি। নুরে আলম জিকুর দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি যখন লিবারেশনের সময়, মুক্তিযুদ্ধের সময়, আমি কিন্তু একটা অটো প্রমোশন পাইছিলাম। হ্যাঁ, ক্লাস 8 থেকে 9 এ উঠছি, তখন অটো প্রমোশনে পরীক্ষা টরীক্ষা ছাড়াই, ডিউ টু লিবারেশন, মুক্তিযুদ্ধের কারণে। আচ্ছা, তখন কিন্তু মুক্তিযুদ্ধের জন্য আমাদেরও এই ধরনের লেখাপড়ার ক্ষতি হয়েছে। তো লেখাপড়ার ক্ষতির পরেও দেশ স্বাধীন হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, একুশিল্লায় দেশটা স্বাধীন হয়েছে। প্রমোশনে তাও তাও লেখাপড়া হইল না, পরীক্ষা হইল না। পরীক্ষার জন্যই কিন্তু ছাত্রছাত্রী লেখাপড়া করে। পরীক্ষা নাই তো লেখাপড়া নাই, এইটাই বাস্তব সত্য। আপনারা দেখবেন যে শুধু পরীক্ষা আসলে গ্রামের ছাত্রছাত্রীরা লেখাপড়ায় মনোনিবেশ করে। শহরের কথা আলাদা, শহরের অভিভাবকরা শিক্ষিত, তাদের গাইডেন্সই অন্য ধরনের। কিন্তু গ্রাম দেশে চিন্তা করবেন, বাবা যদি বাড়িতে থাকে, বাবা চলে আসে ক্লান্ত হয়, সন্ধ্যা থেকে ঘুমায়, ছাত্রছাত্রী কিছুক্ষণ পড়ার পরে টেবিলের উপরেই ঘুমিয়ে যায়। দেখার মতো কেউ নাই, শাসন করার মতো কেউ নাই। বাবারা বাজারে সব সময় দেখবেন যে আড্ডা দেয়।
একটা জিনিস হচ্ছে যে ডেনসিটি অফ পপুলেশন, এগুলো জনসংখ্যার ঘনত্ব। আপনি যে কাতারের কথা বললেন, সৌদি আরব, কাতার, ইউএসএ বা পৃথিবীর অন্যান্য যে দেশগুলার যে পপুলেশন, এই পপুলেশনের ডেনসিটি বাংলাদেশে অনেক বেশি। বাংলাদেশে জনসাধারণের ঘনত্ব ওইসব দেশগুলির থেকে অনেক বেশি, এবং এখানে স্কুল কলেজে ছাত্রছাত্রীর সংখ্যাও অনেক বেশি। তো এখন সরকার ধরেন কি করবে, সরকার কোন দিকে যাবে? সরকার যেটাই করে সেটারই বিরুদ্ধে কথা বলার মতো লোকজন আছে। হ্যাঁ, সরকার যদি স্কুল খোলা রাখে তাইলে এটার বিরুদ্ধে আবার প্রপাগান্ডা শুরু হবে যে কেন এই সিচুয়েশনে সরকার কেন বিদ্যালয়গুলা খোলা রাখিয়া এই সোয়াসের রোগ এগুলা এই ঝামেলা করলো। আবার এই যে বন্ধ দিছে স্কুল, এখনো সমালোচনা করতেছে, যে সমালোচকরা সবসময়ই সমালোচনা করবে। এটা এটা যেই পার্টি যখনই ক্ষমতায় যায় তার বিরুদ্ধে সমালোচনা হয় এবং চিরাচরিত হইতে আছে, এইটাই দেখতে আছি। তবে ওই পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় এখানে জনসংখ্যা বেশি, স্কুলে ছাত্রছাত্রী বেশি, এক এক ক্লাসে ওই যে আমি একটু আগে বললাম 150-200 স্টুডেন্ট, এত স্টুডেন্ট নিয়ে স্বাস্থ্যসম্মত ভাবে কি ক্লাস করা সম্ভব বললেন? এটা হাউ ক্যান ইট পসিবল? এটা সম্ভব না। আমার মনে হয় যে এতে এতে কিন্তু এখন মনে করেন ইউকেতে, ইউএসএ যে সকল করোনায় যে মানুষগুলি মারা যাইতেছে সেখানে কিন্তু ডেনসিটি খুব কম। আর বাংলাদেশে যেহেতু ঘনত্ব বেশি জনসংখ্যার, এখানে কিন্তু স্কুল কলেজগুলি খোলা রাখলে মৃত্যুর হার কিন্তু আরো অনেক বেশি বেড়ে যেত। তো আমার দৃষ্টিতে এটা ঠিক আছে, এটা মৃত্যু, জীবন আগে, আগে মানুষের জীবন তারপরে লেখাপড়া। এখন আগে লেখাপড়া পরে জীবন, এটা তো আমরা বলতে পারি না। যেহেতু যেহেতু আমরা শিক্ষক মানুষ, আমরা চাচ্ছি যে অন্তত আমাদের ছাত্র ছাত্রীরা বেঁচে থাকুক, আর বেঁচে থাকলে তো একদিন লেখাপড়া হবে, লেখাপড়া করলে তো একদিন মানুষ হবে, মানুষ হবে। হয়তো এখন মেধা আস্তে আস্তে কমতেছে, মেধা তো কমতেছে, কিন্তু বেঁচে তো আছে। এই কারণে আমি মনে করি যে অন্তত বাংলাদেশের মতো এত ঘনবসতিপূর্ণ দেশে স্কুল কলেজ না খোলাটাই যুক্তিযুক্ত। জানি না, অনেকের এটা বলেন যে না এটা সরকার ঠিক করছে, কিন্তু বিএনপির একজনের যদি বলেন তাইলে বলবে যে না না এটা সরকার ঠিক করে নেই। এটা এমনই হবে, এটা এটা বিতর্ক, সবসময় বিতর্ক নিয়েই আছে। তবে নিরপেক্ষভাবে চিন্তা করলে যে বাংলাদেশের যে জনসংখ্যার ঘনত্বের উপর নির্ভর করিয়া যে স্কুল কলেজগুলি খোলা রাখলে সেখানে এই রোগটা আরো বেশি ছড়াইতো। এখন যে ডেইলি 16, 17, 20 মারা যায়, কিন্তু তখন কিন্তু এটা অনেক লার্জ কোয়ান্টিটি কিন্তু মারা যায়। জানি না, হায়াত মুহূর্তের মালিক হইল আল্লাহ, আল্লাহ কি করতো কখন। এটা এটা তবে আমরা যারা সচেতন আমরা বুঝি এই জিনিসটা। ধন্যবাদ। জি ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার লাস্ট দর্শকের একটি প্রশ্ন। হ্যালো। তো সময় আমাদের খুবই সংক্ষেপ, আপনি সংক্ষেপে উত্তরটি দিবেন স্যার জি। দয়া করে। একজন প্রশ্ন করেছেন, বিএম ফরিদ আহমেদ, সম্মানিত স্যার, স্কুল বন্ধ প্রায় দিন, কিন্তু ছাত্রদের কাছ থেকে সম্পূর্ণ 12 মাসের বেতন নেওয়া হয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটি এক দর্শকের প্রশ্ন। ধন্যবাদ। এটা এটা অনেক অভিভাবকেরই এই ধরনের প্রশ্ন, এবং আসলে সরকারি একটা নির্দেশনা আসছে এই সেন্সে, যেহেতু শিক্ষকদের সরকারি যা অনুদান পায়, সরকারি কিন্তু বেতন পায় না শিক্ষকরা পায় অনুদান। এই অনুদান যা পায় সরকার থেকে, এতে স্কুল থেকে তাদের মাসোহারা কিছু বেতন আছে। তো যদি এটা না না নেয় তাইলে তো শিক্ষকরাও পাবে না। আসলে সকল প্রতিষ্ঠান, যে প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা বাড়িতে বসে বসে
এখন আছেন, যারা শিক্ষক আছেন, তো স্কুলে যাইতে হয় না, তারাও তো বেতন পান। তো যদি এদের তো অল্টারনেট কোনো ব্যবস্থা নাই, যে বেসরকারি শিক্ষকরা বেতন পাবে কোথায়? যদি ছাত্রছাত্রীরা না দেয়, প্রতিষ্ঠান চলবে কিভাবে? প্রতিষ্ঠান তো মুখ থুবড়ে পড়ে যাবে। যার জন্য সরকার সিদ্ধান্ত নিছে যে না, বেতন দিতে হবে। তবে আমার মনে হয় যে বেতনটা অন্তত 50% কমানো উচিত ছিল, যে যাতে শিক্ষকরাও বাঁচে, অভিভাবকরাও বাঁচে। লেখাপড়া ছাড়া তারাও, তাদের মনেও শান্তি, অভিভাবকদের মনেও শান্তি নেই যে বাচ্চারা স্কুল গেল না, পড়লো না, মাস্টার করে বেতন দিতে হইতেছে, স্কুলে বেতন দিতে হইতেছে, তারা ক্ষোভ প্রকাশ করতেছে। তবে এটা যদি 50% করতো সরকার, তাইলে আমার মনে হয় এটা সবার কাছেই গ্রহণযোগ্য হইতো, এবং অভিভাবকরাও ক্ষুণ্ণ হইতো, ক্ষোভ হইতো না তাদের মনে। জি জি, ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণ দেওয়ার জন্য। জি, মাহমুদ মিলন সাহেব। জি, ধন্যবাদ জনাব নুরুল আলম জিকু, আপনি খুব গুরুত্বপূর্ণ কয়টি প্রশ্ন আমাদের স্যারকে করেছেন। আমি আসলে অনেকগুলো প্রশ্ন ছিল, সেই জন্য প্রোগ্রামটা আমরা এখনই শেষ করতে চাচ্ছি না, আমরা কিছু প্রশ্ন আরো আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ জানাচ্ছি অনেককে যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং আমাদের অনেক কমেন্ট করেছেন, বিশেষ করে আব্দুল্লাহ আল মামুন ভাই মদিনার বাংলাদেশ কমিউনিটি থেকে আমাদেরকে স্বাগত জানিয়েছেন, সেজন্য আব্দুল্লাহ আল মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যার, আমি দুইটি প্রশ্ন সময় স্বল্পতার কারণে আপনাকে করতে চাই। প্রথম প্রশ্নটি হলো স্যার, আমাদের মফস্বলে বা গ্রাম অঞ্চলে যে মেয়েদেরকে উচ্চ শিক্ষা সুশিক্ষিত হওয়া থেকে পরিবার থেকে নিরুৎসাহিত করা হয়, এর সঠিক ব্যাখ্যা যদি আপনি আমাদেরকে দিতেন, যে কেন এই কাজটা পরিবাররা করে থাকে এবং তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। আরেকটি প্রশ্ন হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবীরা কেন আসতে অনিচ্ছুক, সেই বিষয়টি একটু যদি আমাদের এই প্রোগ্রামে আপনি ব্যাখ্যা দিতেন। দুইটি প্রশ্ন স্যার আপনার কাছে, আশা করি সুস্পষ্ট ব্যাখ্যা আমাদের এই প্রোগ্রামে আমরা পাবো আপনার কাছ থেকে স্যার। ধন্যবাদ স্যার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে খুব যুগোপযোগী প্রশ্ন করার জন্য। তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে অভিভাবকরা মেয়েদেরকে বোঝা মনে করে, এটা হইল 1 নাম্বার। যে মেয়ে যখন হইয়া জন্ম নিছে তখন এদেরকে বিয়ে দিতে হবে, তাইলে এদের পিছনে ইনভেস্টমেন্ট করিয়া লাভ কি? যারা গ্রামের অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, তারা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করে, মেয়ে পরের বাড়িতে চলে যাবে, তো এদেরকে লেখাপড়া করিয়া কি লাভ? এই চিন্তা ভাবনা আছে অনেক অভিভাবকের। আবার আমি আমার বাস্তব জীবনে অভিজ্ঞতা থেকে বলতেছি যে অনেক অভিভাবকরা ছেলেপক্ষ 9-10 মেয়েকে বউ হিসাবে পছন্দ করে। তো এরা আবার বেশি বয়সী মেয়েদেরকে পছন্দ করে না, কারণ বেশি বয়সী মেয়েরা একটু লেখাপড়ায় শিক্ষিতা, বুঝ বেশি। আর গ্রামের মেয়েগুলি কাদামাটির মতো, এদেরকে যা বলে তাই শুনে। অল্প বয়সী মেয়ে নিয়া এর সেবা যত্ন করানোর জন্য এরা বেশি উদ্গ্রীব। বেশি শিক্ষিত মেয়ে এরা চায় না, ছেলে শিক্ষিত বাট বউ হইতেইব কম শিক্ষিত এবং অল্প বয়সী। বিয়ের প্রপোজাল দেয়, মেয়ের অভিভাবকরা চিন্তা করে একটা শিক্ষিত ছেলে পাইতেছি, আমার মেয়ে মাত্র ইন্টারমিডিয়েট পড়ে বা 10-এ পড়ে, এই গোপনে বিয়ে শাদী দিয়ে দেয়, যে বিয়ে পাশ করেও তো এমন ছেলের কাছেই বিয়ে দেব, তাইলে না পড়ে কম বয়সে তো বিয়ে দিয়ে দিতেছি এমন একটা ভালো ছেলের কাছে, তো এই ছেলে এমন আছে ভবিষ্যতে নাও পাইতে পারি, এই জন্য বিয়ে শাদী দিয়ে দেয়। তো আবার আরো সমস্যা আছে অভিভাবকের কাছ থেকে, যে মেয়েরা যদি অনেক সময় দেখা যায় মা বাবার কথা না শুনে, হ্যাঁ, তখন কিন্তু আবার বিয়ে শাদী দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। অনেক সময় বাবারা বিদেশে থাকে, এইদিকে মায় কন্ট্রোল করতে পারে না, মোবাইল ফোন তো আজকাল আছে বুঝছেন, টেলিফোনে বিভিন্ন কথাবার্তা বলে, এই খবর চলে যায় বাবার কাছে,
বাবাই বলে দিয়েছে না বিয়ে শাদী দিয়ে দাও। আমি অনেকগুলি বিয়ে এই ধরনের প্রটেকশন দিছি আমার স্কুলে, যে গোপন সূত্রে খবর পেয়ে আমি পুলিশ টুলিশ নিয়ে এই ধরনের অনেক আমার শিক্ষকদেরকে স্যার, নিয়ে আমরা আমি স্যার অনেক অনেক বিয়ে এগুলি আপনার ঠেকাইছি। আপনার কথার ভিতরে একটু ইন্টারাপ্ট করলাম স্যার, আই এম সরি, দুঃখিত। আপনার কথার ভিতরে একটু বলেন। প্রশ্ন তুলে ধরলাম স্যার। আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে আপনি যে ব্যাখ্যাগুলো আপনি তুলে ধরছেন, যে অনেক সময় দেখা গেছে মেয়েদের অনেক অনীহা থাকে বা ফোনে অনেক সময় অনেক জায়গাতে যে বিষয়গুলো আপনি বলছেন, আমি বিষয়গুলো তুলে আনতে চাচ্ছি না সময় স্বল্পতার কারণে। এই বক্তব্যের কারণে যে পরিবার থেকে বা মফস্বলে যে পরিবার থেকে যে এই নিরুৎসাহিত হওয়ার ব্যাপারটা প্রকাশ পায়, সেক্ষেত্রে তো অনেক মেধাবী ছাত্রী এই অবস্থান থেকে ছিটকে পড়ে যায়। সে হয়তোবা ভবিষ্যতে কিছু একটা হতে পারতো, জাতির একটা বিবেক হয়ে দাঁড়াতে পারতো। সেই মেধাবী ছাত্রীদের কসুর কি, যে কিছু কিছু ছাত্রছাত্রী বা পরিবারের কারণে যারা হচ্ছে এই অনীহা প্রকাশ করে, মেধাবীদের ক্ষেত্রে তাদের অপরাধটা কি স্যার? আপনি এই ব্যাখ্যাটা স্যার একটু, আমি আশা করি আপনি দিবেন স্যার। আসলে তাদের অপরাধ নাই, তাদের ওই সামাজিক সিচুয়েশনে তাদের উপরে এই সমস্যাটা সৃষ্টি হয়। কিন্তু অভিভাবকরা মনে করা উচিত, আমি যেটা মনে করি, যে ছেলে এবং মেয়েকে আলাদা চোখে দেখা উচিত না। বাবা বাবা মনে করতে হবে ছেলে যেমন সম্পদ, মেয়েও তার সম্পদ। কেন মেয়েরা শিক্ষিত একটা মেয়ে কি মা বাবা ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে না? আমাদের মন মানসিকতা দিন দিনই পরিবর্তন হয়ে আসতেছে। আর যদি ধরেন অশিক্ষিত একটা মেয়ে যদি স্বামীর বাড়িতে যায়, সে তো মা বাবাকে কোনোভাবেই হেল্প করতে পারে না। সে যদি উপার্জনই না করতে পারে, সে তার উপার্জনের কিছু একটা অংশ তার পিতা মাতাকে কিভাবে দিবে? সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সে উপার্জন ক্ষম হইতে হবে, এবং উপার্জন ক্ষম করতে হলে তাকে লেখাপড়া শিখাতে হবে। লেখাপড়া শিখালে সে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে, এবং তার একটা চিন্তা ভাবনাটা আরেকজনের উপরে, তার স্বামীও তার কথাটা মানতে বাধ্য হবে, সে যদি উপার্জন করে। আর মেয়ে যদি উপার্জন না করে, তাইলে তো সে দাসীর মতো স্বামীর বাড়িতে থাকবে, এবং সে তো তার মা বাবার জন্য কিছু করতে পারবে না। তো এটা তো মা বাবা বুঝে না। মা বাবা তো পড়ানো উচিত, পড়াইলে মেয়েদেরকে, একটা মেয়ে আজকাল ডিসি হইতেছে, সেক্রেটারি হইতেছে, তারা কি তাদের মা বাবাকে দেখাশোনা করে না? অবশ্যই করে। তাইলে তাইলে এই এই মেধাগুলাকে আমরা নষ্ট করে দিতেছি কেন? এটা অভিভাবকদের বোঝা উচিত, এবং এই জন্য তাদের পদক্ষেপ নেওয়া উচিত। ছেলেকে যতটুকু পড়াবে, মেয়েদেরকেও আহ, ওই দৃষ্টিকোণ থেকে পড়ানোই উচিত স্যার, আমি আমাদের মনে করি। সময় অনেক অল্প স্যার। আপনি যদি, আরেকটি প্রশ্ন ছিল যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবীরা কেন আসতে অনিচ্ছুক? এই বিষয়টি নিয়ে একটু যদি সংক্ষেপে ব্যাখ্যা দিতেন স্যার। মেধাবীরা আসবে না, মেধাবীরা অতি সহজ, অতি সহজ কাজে বেশি উপার্জন যেদিকে সেই দিকে চলে যায়। শিক্ষকতাও অনেক কষ্টের কাজ। আপনারা জানেন, যে আপনারা দেখছেন যে একজন শিক্ষক যে কতগুলা ঘন্টার পর ঘন্টা ক্লাস নিতে হয়, বক্তব্য দিতেই হয়, এদের কোনো রেস্ট নাই। যদি অনেক সময় দেখা যায় যে শিক্ষক যদি কম থাকে, তো এখনো অনেক স্কুলে অনেক শিক্ষক কম আছে। এত কষ্ট করে মাসের শেষে যেই পরিমাণ একটা বেতন পাই, দিয়ে তো সুন্দরভাবে তাদের লাইফ লিড করা যায় না। এটা তো খুব বোকা মানুষও বুঝে। বোকা যারা, একজন মেধাবী যারা, তারা তো আগেই বুঝে নেয় যে এই প্রফেশনে যাব না, এটা হইলো একেবারে পৃথিবীর না খান্দা একটা প্রফেশন। যদিও মানুষ গড়ার কারিগর শিক্ষক, তো তাদেরকে মনে করে যে একটা নাখান্দা একটা স্কুলে চাকরি করে, এটা একটা নাখান্দা প্রতিষ্ঠান, বাজে একটা প্রতিষ্ঠান, এখানে যে জীবনটাকে শেষ করে দিব নাকি? এরা এভাবে যায় না। সরকার যদি এদেরকে অ্যাট্রাকটিভ কোনো স্যালারি দেয়, মেধাবীদের জন্য মেধাবী রকম স্যালারি, কম মেধাবীর জন্য কম স্যালারি, এই ধরনের ভেরিয়েশন করা উচিত যোগ্যতার উপরে। যোগ্যতা এখন সেটা হইল তো আবার আরেক সমস্যা, সেখানেও সংগ্রাম শুরু হবে, কত সমস্যা, মানে কোনো কিছুই সিদ্ধান্ত নেওয়া যায় না। যে মনে করেন একজন স্ট্যান্ড করা ছাত্র স্কুলে মাস্টারি পাইছে, তার বেতন স্কেল যা, একজন অল থ্রু থার্ড ক্লাস তারও বেতন তা। তো এখানে মেধাবীরা কেন আসবে? তো মেধাবীরা সরকারি চাকরিতে গেলে সেখানে কাজ কম, আবার বেতন বেশি, সুযোগ সুবিধা বেশি, চাকরি শেষ হয়ে গেলে পেনশন পায়।
এখানেও তো কিছু নাই। জি, জি, জি। ধন্যবাদ স্যার, এই আপনি হলো এই বিষয়গুলো আমাদের সাথে অনীহা, অনীহা। জি, জি, স্যার ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করার জন্য। স্যার আরেকটি প্রশ্ন স্যার আপনার কাছে আছে স্যার, প্লিজ এই প্রশ্নটি হচ্ছে একটু সংক্ষেপে উত্তর দিবেন। আমরা আসলে বাংলাদেশে বর্তমানে একটা মাদকাসক্তির যে বিষয়টা, যে মাদক নেওয়ার যে বিষয়টা, এটা বাংলাদেশের সারা বাংলাদেশ জুড়ে একটি বড় সমস্যা, এবং বর্তমান সরকারের জিরো টলারেন্স থাকা সত্ত্বেও বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটা চিরন্তন সত্য। বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যেসব পদক্ষেপ নিচ্ছেন, উনি কিন্তু ভালো, ভালো পদক্ষেপ নিচ্ছেন। আমরা ইতিমধ্যে অনেক পদক্ষেপে আমরা দেখছি যে উনি নিচ্ছেন মাদকের বিরুদ্ধে। তারপরও মাদককে ঠেকানো যাচ্ছে না। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীরা মাদকের সাথে জড়িত হচ্ছে। আমার প্রশ্ন স্যার, শিক্ষার্থীরা কেন মাদকের সাথে জড়িত হচ্ছে? এখান থেকে উত্তোলনের বিষয় বা নিকৃতির বিষয়গুলো কি, কি হওয়া উচিত? আপনি একজন শিক্ষক হিসেবে এই বিষয়গুলো নিয়ে প্লিজ একটু আলোচনা করবেন স্যার। আসলে ছাত্রছাত্রী বা শিক্ষার্থীরা অভিভাবকদের কন্ট্রোলে থাকা উচিত। অভিভাবকরা তাদের সন্তানদেরকে তাদের কন্ট্রোলে রাখা উচিত। কন্ট্রোলে রাখতে হলে তাদের কি করতে হবে? তাদেরকে তাদের সন্তানের সাথে বন্ধুত্ব করতে হবে। বাবা হয়ে ছেলের সাথে বন্ধুত্ব করতে হবে, মেয়ের সাথে বন্ধুত্ব করতে হবে, মাকে তার সন্তানের সাথে বন্ধুত্ব করতে হবে। কিন্তু আমাদের সমাজে কি দেখা যায়? আমাদের সমাজে দেখা যায় যে মার সাথে বাবা যদি বাড়িতে যায়, ছেলে আরেক দরজা দিয়া বেরিয়ে যায়, বাবার কাছে যায় না। বাবাও ছেলের সাথে ভালো আচরণ করে না। কিন্তু প্রত্যেক বাবা মাকে সন্তানদেরকে সময় দেওয়া উচিত, তাদেরকে নিয়ে কাউন্সিলিং করা উচিত। বিদ্যালয়গুলোতে শিক্ষকদের কাউন্সিলিং করা উচিত। তাদের জীবনমান গঠন করার জন্য কাউন্সিলিং এর কোনো বিকল্প নাই। বাবা সন্তানদেরকে কাছে ডাকবে, তাদের তাদেরকে বুঝাবে এবং তাদেরকে সময় দিবে, তারা কি চায় সেটা তারা বুঝতে চেষ্টা করবে। কিন্তু বাবা মার সাথে যদি সন্তানদের দূরত্ব থাকে, তখন তারা বন্ধু খুঁজতে ঘরের বাইরে চলে যায়। এখন মনে করেন যে বন্ধুত্ব, সকল বন্ধু ভালো হয় না। তো মনে করেন এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা সোনা দেওয়া হয়, তাইলে পুরা দুধই খাওয়ার অনুপযুক্ত হয়ে যায়। যেমন 10টা ভালো ভালো বন্ধু, এর মধ্যে যদি নেশাখোর একটা বন্ধু যদি থাকে, তাইলে সেই বন্ধুটা কি করে? ওই তার 10টা ফ্রেন্ডকেই ওই নেশার ভিতরে নেওয়ার জন্য চেষ্টা করে। বিশেষ করে যদি পয়সাওয়ালার ছেলে হয়, তাইলে বন্ধুত্ব পাতাইতেও বেশি সময় লাগে না। বন্ধুত্ব না করলেও তাকে অফার করে বন্ধুত্ব করার জন্য, অর্থাৎ তার কাছে রসদ আছে, টাকা আছে, তার মাধ্যমে সেও নেশা খাইতে পারবে। হ্যাঁ, তো আসলে মা বাবা যদি সচেতন থাকে, ওইদিকে বিদ্যালয়গুলো যদি সচেতন থাকে এবং তারা যদি খোঁজ খবর নেয়, সন্তান কি করে, কোন সময় কার সাথে ঘুরে, তার বন্ধুর ইতিহাস জানে, তো এগুলি জানলে আমার মনে হয় যে খারাপ হতে পারে না। কিন্তু মা বাবা তো ওই খোঁজ খবরই নেয় না। ছেলে কোথায় গেল সারাদিন, কোথায় গেল, স্কুল গেল না না গেল সেইটাও খোঁজ খবর নেয় না। অনেক সময় বই পুস্তক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে, বই পুস্তক এক জায়গাতে রেখে সারাদিন ঘুরে, যখন স্কুল ছুটি দেয় তখন বাড়িতে যায়, আবার বই দোকান থেকে বই নিয়ে বাড়িতে যায়, স্কুলেও গেল না। কিন্তু অভিভাবকরা আমার জানা মতে দেখছি, অভিভাবকরা কিন্তু স্কুলে যায় না, খোঁজ খবরই নেয় না। আমরা যদি মা সমাবেশ দিতাম বা অভিভাবক সমাবেশ দিতাম, তখন কিন্তু অভিভাবকরা যেতই না, যাই না। তো তাদের জি খোঁজ স্যার, খবর নেওয়ারই প্রবণতা। ধন্যবাদ স্যার। আমি একটু আসলে আমাদের প্রশ্ন তো অনেক স্যার, আমরা প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আপনার কাছে চাচ্ছি। সেজন্য হচ্ছে আপনার এই সম্পূর্ণ প্রশ্নের উত্তর শেষ না হওয়া পর্যন্ত আপনার কাছ থেকে হচ্ছে আমরা আরেকটি প্রশ্নে মুভ করার চেষ্টা করতেছি। সেজন্য আমরা দুঃখিত জি স্যার, কারণ বলেন। সময় স্বল্পতা। স্যার আচ্ছা। আপনাকে আমি ২ টি প্রশ্ন স্যার করব, এবং সংক্ষেপে উত্তর দিবেন। ১ম প্রশ্নটি হচ্ছে স্যার, যে বাল্য বিবাহ ঠেকাতে একটা বিশেষ করে স্কুলগুলোর কি ভূমিকা থাকা দরকার, এবং বিশেষ করে হাই স্কুলগুলো, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কি ভূমিকা থাকা দরকার বলে আপনি মনে করেন? এক। আর ২য় প্রশ্ন হচ্ছে যে আপনি ছেলে সন্তান যে স্কুলে যাচ্ছে কিনা বা স্কুলে ক্লাস করছে কিনা, আপনি এই বিষয়গুলো হচ্ছে আপনি বলছেন যে পরিবার এই বিষয়গুলো খোঁজখবর নিচ্ছে না। যে স্কুলের সাথে মনিটরিং পরিবারের করেন। একটা
সম্পর্ক গড়ে তোলার বিষয়টা কমিউনিকেশন উচিত এবং বাল্য বিবাহ রোধ করতে একটা শিক্ষা প্রতিষ্ঠানের কতটুকু ভূমিকা রাখা উচিত এবং ছাত্র ছাত্রীদের সাথে একজন শিক্ষকের কি ধরনের সম্পর্ক থাকা উচিত। আপনি 3টি প্রশ্নের উত্তর সংক্ষেপে আমাদেরকে দিবেন, ইনশাআল্লাহ আমরা আপনার ধন্যবাদ। প্রশ্ন শেষে আমাদের প্রোগ্রাম শেষ করব। প্রথমে বলি ধন্যবাদ। ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষকদের বন্ধু সুলভ আচরণ থাকা উচিত, পিতা পুত্রের মতো সম্পর্ক থাকা উচিত, তারপরে পিতা কন্যার মতো সম্পর্ক থাকা উচিত। যদি অন্য চোখে দেখে তাইলে সে শিক্ষক না এবং সে হয়ে যাবে শিক্ষক নামের কলঙ্ক। যদিও আমরা দেখি এই ধরনের অনেক অফেন্সিভ ঘটনা অনেক স্থানে ঘটতেছে, এটা উচিত না। সম্পর্ক থাকবে ছাত্র ছাত্রীদের সাথে, বাবা মার সাথে যেমন সম্পর্ক থাকে তার কন্যা এবং ছেলের এই ধরনের সম্পর্ক থাকবে এবং এই সম্পর্কের মধ্যে আবার একটা বন্ধুত্ব থাকবে। হ্যাঁ, বাবা মা একদিকে, বাবা মা আর একদিকে বন্ধু, এই ধরনের সম্পর্ক থাকবে। সন্তান কি চায় মনের কথা বলবে, কি বুঝে না সেটা সে শিক্ষকের কাছে বলবে, শিক্ষক মনোযোগ দিয়ে শুনবে এবং শিক্ষক সলভ করতে চেষ্টা করবে এবং শিক্ষকরা মনিটরিং করবে। এবং আমার মনে হয় যে যে প্রত্যেকটা স্কুলে আজকাল ডিজিটাল সিস্টেম করা উচিত, যে ছাত্রছাত্রী যদি বিদ্যালয়ে না আসে, যে বাবা মায়ের কাছে যেন অটোমেটিক মেসেজ চলে যায় যে আপনার সন্তান আজকে অ্যাবসেন্ট স্কুলে। তাইলে বাবা মাও চিন্তা করতে পারবে যে বাড়ি থেকে স্কুলে গেল, সে কোথায় গেল, তাকে তার খোঁজ খবর নিতে পারবে। হ্যাঁ, তো এইসব সিস্টেম আমাদের দুর্গাপুর হাই স্কুলেও ইনশাল্লাহ এই বছর হয়ে যাবে। যে মেসেজ সিস্টেম আগে ডিজিটালাইজ হয়েছে, এখন মেসেজ সিস্টেমও আমরা করতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। তো অন্যান্য স্কুলগুলোতেও হামিশরের এই ধরনের প্রোগ্রামের আওতায় প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকের সাথে আমার বন্ধুত্ব আছে, তারাও বলছে যে প্রত্যেক স্কুলই এই ধরনের পদক্ষেপ নিবে। তবে এই ধরনের যদি মনিটরিং এর ব্যবস্থা হয় তাইলে কিন্তু তারা আর এই ধরনের মাদকের প্রতি যাইতে পারবে না, বা বাল্য বিবাহের ক্ষেত্রে তাও আজকাল এই প্রধান শিক্ষক না, শুধু অন্যান্য শিক্ষক যারা আছে, যৌথভাবে শিক্ষক অভিভাবক, হ্যাঁ, এবং দৃষ্টান্তমূলক ভাবে শাস্তি দেওয়া উচিত। কিন্তু আজকাল তো সুবে সাবে কাবিন করে রাখে, কাবিন রেজিস্ট্রি করে না, কিন্তু বিয়ে ফরিয়া আক্ট করে মোটামুটি চালিয়ে দেয়। এতে কাজী সাহেবেরাও অনেক ক্ষেত্রে দায়ী। কাজী সাহেবেরা করে কি, যে একটা চেয়ারম্যানের কাছ থেকে এই ধরনের ঘোড়া নিবন্ধন নিতে চেষ্টা করে, আর যদি চেয়ারম্যানরা যদি না দেয় তাইলে তারা এমনিই অ্যাক্ট ফরিয়া দিয়ে দেয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি হেডমাস্টার থাকাকালীন আমি বাড়িতে গেছি, বিয়ে হইতেছে, বাড়িতে গেছি বাতা দেওয়ার জন্য, যাই দেখি বরকনে কিছুই নাই। এরা শুনছে কিভাবে জানি, যে এরা বাড়ি থেকে ভাইয়া গেছে, পরে শুনলাম যে ঢাকা গেছে গিয়া, ঢাকা গিয়ে বিয়ে হয়েছে। এই ধরনের অবস্থা করে। তবে এগুলি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যদি আনা যায় তাইলে কিন্তু সবাই ভয় পাবে, কিন্তু এগুলিতে এখন ধরে না। একটু প্রশাসন দুর্বল হয়ে গেছে, প্রশাসন এগুলি তেমন একটা আমলে নিতে চায় না, খোঁজ খবর তেমন একটা দিলেও তেমন অ্যাকশনে যায় না। এটা বড় সমস্যা। এটা প্রশাসন আরো কঠোর হতে হবে সাথে সাথে। প্রশাসন কঠোর হলে প্রশাসনের পক্ষে কিন্তু এগুলি করা উচিত। অনেক ক্ষেত্রে দেখা যায় পুলিশ ডিপার্টমেন্ট মাদকের সাথে, কিছু পুলিশ ভাইয়েরা মাদকের সাথে জড়িত নিজেরাই। তো ওরা ধরবে কিভাবে? আপনি কক্সবাজারের অবস্থা দেখেন, উখিয়া, কক্সবাজার, এগুলি শুনলে তো আমাদের অনেক খারাপ লাগে, তাই না? তো যেই ডিপার্টমেন্ট রাষ্ট্র টিকিয়ে রাখবে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা সকল কিছু রাখবে, তারাই যদি এই ধরনের ক্রাইম করে তাইলে তো বড় সমস্যা। তবে এটা সময় না, সবাই না, কেউ এগুলি করে। তো এগুলি তো পুলিশ ডিপার্টমেন্টের বদনাম করে দেয়, কেউ এগুলি করে। তো এদেরও আরো ভূমিকা নিতে হবে। প্রত্যেক উপজেলা ইউনো মহোদয়দের ভূমিকা নিতে হবে, ওসি সাহেবদের ভূমিকা নিতে হবে, তারপরে ডিসি সাহেবের ভূমিকা নিতে হবে, এসপি সাহেবের ভূমিকা নিতে হবে। তাইলে তো সারা বাংলাদেশে এগুলি থেকে রক্ষা পাবে।
স্যার আমি প্রোগ্রামটি স্যার শেষ করব। শেষ করার আগে সর্বশেষ একটি প্রশ্ন আপনাকে করব। আমার এই সর্বশেষ প্রশ্নটি আপনি উত্তর দিবেন। এই প্রশ্নটির ভিতরে আমি ৩ টি প্রশ্ন যুক্ত করে দিচ্ছি। ১ম প্রশ্নটি হচ্ছে আ একজন সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে একটা পরিবারের কি ভূমিকা রাখা উচিত বলে আপনি মনে করেন? এবং এই তরুণ প্রজন্মকে স্কুলমুখী করতে বা স্কুলের প্রতি আগ্রহী করতে স্কুলের তরফ থেকে বা শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে শিক্ষার পাশাপাশি কি ধরনের অ্যাক্টিভিটি গড়ে তোলা উচিত বলে আপনি মনে করেন? এবং হচ্ছে আমাদের প্রোগ্রামে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনি আমাদের প্রোগ্রাম সম্পর্কে আপনি আপনার অভিমত ব্যক্ত করবেন। তারপরে হচ্ছে আমাদের প্রোগ্রাম আমরা শেষ করব। জি, জনাব আ নুরুল আমিন পাটোয়ারি স্যার। ধন্যবাদ। আসলে ছাত্রছাত্রীদের স্কুলমুখী নেওয়ার কতগুলো প্রক্রিয়া আছে। যেমন অনেক আগে থেকেই প্রাইমারি স্কুলে খুব সাদামাটা অবস্থায় ছিল। কিন্তু বর্তমানে আপনি প্রাইমারি স্কুলের ক্লাসে গেলে দেখবেন যে বিভিন্ন ধরনের শিশুদেরকে আকর্ষণ করার জন্য কিছু চারু-কারু এই ধরনের কাজ তারা করছে। এবং খেলাধুলার কিছু সরঞ্জাম তারা করছে। বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলগুলাতেও এই ধরনের সুযোগ সুবিধা যে তারা লোকাল কর্তৃপক্ষ এগুলি করছে। আসলে ছাত্রছাত্রীদের যেখানে মনোরঞ্জনের কোনো কিছু না থাকে, তাই সেই দিকে যাইতে চাইতেছে না। প্রত্যেকটা স্কুলে তাদের মনোরঞ্জন, কিভাবে মনোরঞ্জন করা যায়, আনন্দ দেওয়া যায়, এই আনন্দেরও একটা বিহিত ব্যবস্থা করতে হবে প্রতিষ্ঠানের। নাইলে কেন যাবে? কেবল লেখাপড়াই কি শুধু ভালো লাগে? শুধু লেখাপড়ার সাথে অন্যান্য co-curriculum activities গুলা এগুলা সচল করতে হবে। খেলাধুলার আম যে মালামালগুলা আছে, উপকরণগুলো আছে ওগুলাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। এগুলা তো যেমন সরকারিভাবে মাল গেছে, খেলাধুলার উপকরণ গেছে, এগুলি গোডাউনে ভরিয়া রইছে, এগুলি কেউ ধরেও না, শিক্ষকরাও দেয় না, তারপরে ছাত্রছাত্রীও নেয় না। তো এমন যদি হয় তাইলে তো হয় না। তো লেজারের সময় ছেলে-মেয়েরা একটু খেলাধুলার ব্যবস্থা করতে পারে। তারপরে দাবা, ক্যারাম বোর্ডের ব্যবস্থা রাখতে পারে। যে উম লেজারের সময় এগুলি করতে পারে বা স্কুল বসার আগে এগুলি বাচ্চাদেরকে দিতে পারে, খেলাধুলা এরা করতে পারে। তাইলে সেখানে একটা রিক্রিয়েশন এর ব্যবস্থা না করলে তো এরা স্কুলমুখী হইতে চায় না। শুধু লেখাপড়া সারাদিন ভালো লাগে না। জি, জি। তো এগুলি করা উচিত কর্তৃপক্ষের। আর অভিভাবক আমরা শুনছিলাম হচ্ছে আমাদের মাননীয় শিক্ষক আলহাজ মোহাম্মদ নুরুল আমিন পাটোয়ারী সাহেবকে। উনি হাইমচরের শিক্ষা ব্যবস্থা এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছিলেন এবং ছাত্রছাত্রীদের হচ্ছে স্কুলমুখী করার বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন। আমাদের সাথে আজকে আরো যুক্ত ছিলেন আমাদের নির্বাহী সম্পাদক জনাব নুরুল আমিন সর্দার নূরে আলম জিকু সাহেব। আমরা আশা করব যে আমাদের স্যার আমাদের সাথে যুক্ত হবেন এবং আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা আজকে এই প্রোগ্রাম থেকে আমরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাদের স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা কথাগুলো পরেই বলব। স্যারের কথা শেষ করে আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামের ইতি টানবো। স্যার আপনি বলুন। আমরা শুনতে পাচ্ছি আপনাকে স্যার। হ্যাঁ, দেখা যায় যে বিদ্যালয়ে এখনো শিক্ষকরা বেত নিয়ে যায়। তো যেটা বেত দিয়ে কন্ট্রোল করা যায় সেটা বেত ছাড়াও কন্ট্রোল করা যায়। যে কন্ট্রোল করতে পারে তার বেত লাগে না। মুখের কথাই কন্ট্রোল করা যায়। ভালোবাসা দিয়ে কন্ট্রোল করা যায়। শুধু কি শাসন করেই কন্ট্রোল করবে? হ্যাঁ? যাতে শিক্ষকরা যেন ছাত্রছাত্রীদেরকে ফিজিক্যালি টর্চার না করে। তো একটা ছাত্রছাত্রীকে টর্চার করলে সে কি পরবর্তীতে আর স্কুলে যাইতে তার মন সায় দিবে? কক্ষনো না। না। জি। এবং এই সবকিছু মিলে একটা পরিবেশ বান্ধব, আনন্দদায়ক একটা পরিবেশ যদি করতে পারে তখনই তারা যাবে। আর ড্রপ আউট হয়ে যায় বন্ধু-বান্ধবের কারণে,
আবার অধিক অর্থ যদি ছাত্রছাত্রীদের হাতে দেওয়া হয়, তারা এই টাকাটা তো খরচ করতে হবে। টাকা খরচ করতে হলে সে স্কুলে গেলে তো আর খরচ করতে পারলো না। সে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবে, দোকানে আড্ডা দিবে প্রথমে, তারপরে সিগারেট ধরবে, তারপরে মনে করেন আস্তে আস্তে গাঁজা, ইয়াবা বিভিন্ন ধরনের লাইনে চলে যাবে। তো ছাত্রছাত্রীদের হাতে কিন্তু কোনো টাকা দেওয়া উচিত হবে না। মা বাবা অনেক সময় দেয় যে বাবা ধরে ১০০ টাকা ৫০০ টাকা একটু দিয়ে স্যার দিলাম আপনাকে খায়। বলি স্যার। এগুলা যেন না দেয়। একটু এড করি আপনার কথার সাথে স্যার। সেই বিষয়টি হচ্ছে আপনি আপনার জি, প্রশ্নের উত্তরে কিন্তু আপনি তুলে ধরেছেন হাইমচরের অনেক পরিবারের গার্ডিয়ানরা হচ্ছে জীবিকার তাগিদে দেশের বাইরে থাকে এবং তাদের দায়িত্বভার চলে যায় মায়েদের উপরে স্যার। শিক্ষার্থীরা কিন্তু টাকা তাদেরকে অতিরিক্ত দেওয়া হয় না। তারা কিন্তু স্কুলের নাম দিয়ে যে আজকে স্কুলে এই কাজের জন্য টাকা লাগবে স্যার বলছে। স্কুলের নাম দিয়ে কিন্তু শিক্ষার্থীরা পরিবারের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে যায়। সেক্ষেত্রে ইস শিক্ষকদেরও বা স্কুলের অনেক ভূমিকা থাকা দরকার বলে আমি মনে করি স্যার। সেই বিষয়টা যদি স্কুল বা স্কুলের তরফ থেকে যদি গার্ডিয়ানদেরকে অবগত করা দেওয়া হয় যে টাকা-টুকার বিষয়গুলো। অনেক সময় অনেক শিক্ষার্থী স্কুলের নাম দিয়ে পরিবারের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে যায়। মারা তো হচ্ছে বাড়ির বাইরে বের হয় না, তারা কিন্তু এই সম্পর্কে অবগত থাকে না। তো সেই বিষয়টিও কাজ করে অনেক সময় স্যার। না এখন ছাত্রদের কাছে বেতনের টাকা দিয়ে তারা আবার রিসিট চাইতে পারে যে তুমি যে বেতন দিছো রিসিটটা দাও। হ্যাঁ? তো বেতন দিল, রিসিট নিল না। দুর্গাপুর হাই স্কুলে এখন ব্যাংকিং সিস্টেম। অফিসে কোনো টাকা পয়সা লেনদেন নাই। আমার মনে হয় ব্যাংকে টাকা জমা দিছে, তার রিসিট বই আছে প্রত্যেক স্টুডেন্টের। বাড়িতে রিসিট মার কাছে নিয়ে দেখাবে, বাবার কাছে দেখাবে যে আমি বেতন দিয়ে আসছি। অথবা এই টাকা পয়সার ব্যাপারটা অভিভাবকই করা উচিত। এবং অভিভাবক বিদ্যালয়ে যাইতেই চায় না। তাদেরকে জোর করেও আনা যায় না। এই ধরনের পরিস্থিতি। শহরে দেখেন একজন অভিভাবক তার সন্তানদেরকে কতভাবে তারা সাহায্য করে। বাবাও শিক্ষিত, মাও শিক্ষিত। তারা কিন্তু সন্ধ্যার পরে ঘরের বাইরে যায় না। তারা কিন্তু তাদেরকে গাইড দেয়। আর গ্রাম দেশে বাবা তো অশিক্ষিত ম্যাক্সিমামই। তারপরে মা তো মোটেই লেখাপড়া আগে জানতো না, এখন অবশ্য কিছু কিছু জানে। এখন হয়তো 19 এসএসসি পাস এই ধরনের আছে, কিন্তু তারাও তাদের দায়িত্ব পালন করে না। তো স্ব ক্ষেত্রে কিন্তু প্রত্যেকে তাদের দায়িত্ব পালন করতে হবে, নাইলে কিন্তু একটা বাচ্চা কে মানুষ হিসাবে গড়ে তোলা সম্ভব হবে না। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি আমাদের এই প্রোগ্রামে আজকে এসেছেন। আমাদের হাইমচর টাইমে আমরা অনেক খুশি এবং আনন্দিত যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সর্বশেষে আমরা অনুষ্ঠান শেষ করার আগে যদি আপনি আমাদের হাইমচর টাইম নিয়ে যদি কিছু বলতেন যে আমাদের উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন স্যার? আমি অভিভূত যে হাইমচর টাইমস আপনাদের তত্ত্বাবধানে এমন একটা প্রতিষ্ঠান এবং হাইমচরের কৃষ্টি, অর্থনৈতিক অবস্থা, শিক্ষা ব্যবস্থা বা কালচার সবকিছু তুলে ধরার জন্য বিভিন্ন সময় আপনারা সাপ্তাহিক একটা প্রোগ্রাম করেন। আমার মনে হয় এটা সাপ্তাহিক না করে অন্তত সপ্তাহে ২ বার করা উচিত। এতে আমাদের হাইমচর না শুধু, এটা সারা বাংলাদেশের বা অভিভাবক বা বাংলাদেশের লোকজনই হাইমচর সম্পর্কে জানলো। যে যাদের যেই সমস্যা আছে তারা এই সমস্যাটা সমাধান করতে পারলো। আজকে আমি ছাত্রছাত্রীদের ব্যাপারে শুধু তো আমার হাইমচরের কথা এটা না। এটা সারা দেশের মফস্বলেরই চিত্র। তো আমার বন্ধু-বান্ধব যারা বা এই লাইভে যারা শুনছে তারাও আমরা কি বললাম, আমাদের আলোচনায় কি আসলো তারাও শুনতে পারছে। তারাও হয়তো ভবিষ্যতে আরেকটু সচেতন হইতে পারবে। আর একটু সজাগ হইতে পারবে, তাদের সন্তানদেরকে তারা নিয়ে ভাবতে পারবে, তাই না? তো এটা সবারই উপকার হবে। তো এই ধরনের এটা একটা দৃষ্টান্ত আমি মনে করি। আরো তো অনেক পত্রিকা আছে, কিন্তু এই ধরনের লাইভ অনুষ্ঠান হাইমচর টাইমস করছে। এটা কর্মকর্তা কুশলী যারা আছে আমার পক্ষ থেকে এবং আমার ফেসবুক বন্ধু যারা আছে সকলের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশা করব ভবিষ্যতেও যেন হাইমচরের জ্ঞানী গুণী যারা আছে তাদেরকে লাইভে আনা হোক এবং তাদের
জ্ঞানগর্ভ কথাবার্তা আমরা শুনবো, এবং এটা আমরা যেমন উপকৃত হব, হ্যামশরের লোকজনও উপকৃত হবে, তথা সারা দেশের লোকজনই উপকৃত হবে। ধন্যবাদ। জি। ধন্যবাদ স্যার, আপনি আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদেরকে দিয়েছেন। আমরা চেষ্টা করেছি হাইমচরের শিক্ষা ব্যবস্থা, আপনার সুদৃঢ় শিক্ষকতার ক্যারিয়ার এবং আপনার রিটায়ারের পরে আপনার বর্তমান সময় নিয়ে আলোচনা করতে। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন হাইমচর টাইমের ফেসবুক লাইভে, সবাইকে হাইমচর টাইমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এবং যারা অনেক কমেন্ট করেছেন আমাদের স্যারকে উদ্দেশ্য করে, এবং স্যারের স্যারকে অনেকে অনেক কমেন্ট করে সাধুবাদ জানিয়েছেন, স্যারকে অনেক সম্মান করেন এবং স্যারের ক্লাস অনেক ভালো লাগতো। এরকম অনেক কমেন্ট আছে, আমরা সময় স্বল্পতার কারণে সেই কমেন্টগুলো আমরা ওইরকম ভাবে নিতে পারিনি। ইনশাআল্লাহ আমরা এই স্যারকে নিয়ে আবারও ভবিষ্যতে কোনো একটি প্রোগ্রামে আপনাদের সামনে আসবো। আর স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আমরা ভবিষ্যতে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে আপনি আমাদেরকে উৎসাহিত করেছেন। ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম আমরা ওদের ভবিষ্যতে আরো চালিয়ে যাব, এবং আমরা হাইমচরের ভাবনা এবং হাইমচরের মানুষের যেই সমস্যাবলী আছে সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে কাজ করার চেষ্টা করব। আপনারা যারা গুণী মানুষ আছেন, আপনারা যারা আমাদের শিক্ষক বস্তাদ আছেন, তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করবেন। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে কার্যক্রম আরো জোরদার ভাবে চালিয়ে নিয়ে যাব। আমাদের নির্বাহী সম্পাদক জনাব নুরুল আলম জিকু সাহেব কিছু বলবে, তারপরে আমরা প্রোগ্রামের ইতি জানবো। জনাব নুরুল আলম জিকু সাহেব। জি জি জি, ধন্যবাদ জনাব মাহমুদ মিলন সাহেব আপনাকে। আমাদের স্যারকে আমি আবারও হাইমচর টাইমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে স্যার আমাদেরকে অনুপ্রাণিত করেছে এই হাইমচর টাইমের যে প্রোগ্রামটি, এই প্রোগ্রামটি সম্পর্কে, এবং কি আমরা হাইমচর টাইম এর যেই লাইভ টক শো অনুষ্ঠানটি, ভাবনাতে হাইমচর যে শিরোনামের এই অনুষ্ঠানটা, আমরা সকল দল মত নির্বিশেষে সকলকে এখানে আমরা কথা বলার সুযোগ রাখছি। আপনারা বিভিন্ন রাজনীতিক, সামাজিক এবং কি বিভিন্ন চিন্তাধারার নাট্য ব্যক্তিত্ব আছে আমাদের হাইমচরের, বিভিন্ন দেশ বিদেশে, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের হাইমচরের মানুষ জড়িয়ে আছে, যারা যেখান থেকেই বিভিন্ন হাইমচরের নিয়ে আপনাদের যদি কোনো ভাবনা থাকে, আপনাদের হাইমচর নিয়ে যদি কোনো কথা থাকে, আপনারা ইনশাল্লাহ আমাদের এই লাইভে সংযুক্ত হতে পারেন, এবং কি আপনারা আপনাদের কথাগুলো আমরা হাইমচর টাইমের মাধ্যমে তুলে ধরবো। এবং কি আমি সকলকে, যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আমি হাইমচর টাইমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং কি আমাদের এই লাইভ অনুষ্ঠানটি আপনারা সকলে শেয়ার করবেন এবং কি সবার মাঝে ছড়িয়ে দিবেন, অন্যকে দেখার সুযোগ দিবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমি একটু সকলকে। কথা বলি শেষে, বলুন স্যার, বলুন। আমি একটু কথা বলি। আসলে এই টক শোতে কথা বলছি, আমার প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত চিন্তা ভাবনা, মতামত ভিন্ন। আমার মতামতের সাথে তো আমার বক্তব্যে যদি কেউ কোনো মনে আঘাত পেয়ে থাকেন, আমি কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে আঘাত দেওয়ার জন্য কোনো কথা বলি নাই। তো আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর হাইমচরের, বিশেষ করে আমার এই হাইমচরের শিক্ষক সমাজের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিভাবক এবং ছাত্রছাত্রী যারা আছে, এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী যারা এক্স স্টুডেন্ট, যে এখন পৃথিবীর বিভিন্ন দেশে বা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, কর্মকাজে ব্যস্ত আছে, এদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ এবং দোয়া। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন নেক হায়াতের সাথে নেক হায়াত দান করে এবং ঈমানের সাথে যেন মৃত্যু দেয়। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার আপনাকে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন স্যার। আর আমি সর্বশেষ যাওয়ার আগে একটি কথা বলবো যে আজকে আমি হাইমচর টাইমে এই প্রোগ্রামগুলো করার আগেও আমি দেশের বাইরে অনেক বড় বড়
হচ্ছে মানুষের সাথে বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে উচ্চপদস্থ অবস্থানে দায়িত্বরত অনেক মানুষের সাথে টক শো করেছি। কখনোই এতটা নার্ভাস ছিলাম না আজকে যতটা নার্ভাস। কারণ আমার শ্রদ্ধেয় শিক্ষকের সামনে যে আমি আজকের প্রোগ্রামে কথা বলতে পারবো সেই হিম্মতটা আমার ভিতরে যে হবে আমি সেটা কখনোই কল্পনা করিনি। যাক স্যার, আপনার সামনে আমি কথা বলতে পেরেছি। আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন স্যার। আর আমি অনেক গর্বিত যে স্যার আজকে আপনার সাথে আমি টক শো করতে পেরেছি। আসলে কখনোই আমাদের প্রোগ্রাম ১ ঘন্টার বেশি দীর্ঘায়িত হয়নি। আজকে আমাদের প্রোগ্রামটি অলমোস্ট হচ্ছে ২ ঘন্টার কাছাকাছি চলে গেছে। তারপর হচ্ছে স্যার আপনার সাথে কথা বলতেছি। কারণ হচ্ছে স্যার আপনি আমাদের একজন প্রিয় শিক্ষক ছিলেন। আপনার কাছ থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি। সেই জ্ঞানের বদৌলতে আজকে আমরা পৃথিবীর যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছি এবং আজকে আপনার অনেক স্টুডেন্ট আজকে আমাদের এই প্রোগ্রামে কমেন্ট করেছে। স্যার আপনি আমাদের জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে যাতে হাইমচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এভাবে কাজ করতে পারি এবং হাইমচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এভাবে আমরা প্রশ্নগুলো তুলে ধরতে পারি। সেজন্য আমাদের দোয়া করবেন এবং হচ্ছে আমাদের পাশে থাকবেন। আর যারা আমাদের প্রোগ্রামটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হাইমচর টিমের পক্ষ থেকে। বিশেষ করে আজকের প্রোগ্রামটি যারা স্পন্সর করেছেন চাঁদপুর জেনারেল হসপিটাল এবং চাঁদপুর ডায়াগনস্টিক সেন্টার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় আমাদের পাশে এইভাবে ছিলেন, থাকবেন এবং ভবিষ্যতে আপনাদের থাকাটা আমরা আশা করি। আর ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো প্রোগ্রামে নতুন কোনো অতিথির সাথে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।